যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে আবারও সবাইকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, সরকার ডিসেম্বর 31 পর্যন্ত ট্যাক্স দেওয়ার সময় বৃদ্ধি করেছে। যাদের যাদের টিআইএন নাম্বার আছে, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে, প্রত্যেকেই আমরা ট্যাক্সের পেপারটা দাখিল করব। ট্যাক্স দিতে হবে এমন কিন্তু ম্যান্ডেটরি না। আপনার উপার্জন নয়, আপনি জিরো রিটার্ন, কিন্তু এটা দিতে হবে। এখন কিন্তু সারা বাংলাদেশে যে যেখানেই থাকি অনলাইনেও এটা সাবমিশন করা যায়। তাই যাদের টিআইএন নাম্বারটা আছে আমরা যেন এই মিসটা না করি, সেটার একটু খেয়াল রাখতে হবে। কেমন ম্যাডাম, আমি আর একটা কথা বলি। আমি তো 3টা করেছিলাম, কিন্তু আমি এই পর্যন্ত সাবমিশন করিনি। এই 2 বছর হয়ে গেল, গত বছর আর এই বছর আমি কিন্তু কিছুই করিনি। এই বছর করবেন আপনি। এখন আমার তো কোনো ইনকামই নেই, তো পুরো বাসায় বসে আছি। জিরো দিয়ে করতে হবে, জিরো রিটার্ন। শুধু আপনার সেটা কিভাবে? আচ্ছা, আপনাদের কাছে আমার ফোন নাম্বার আছে না? জি। হোয়াটসঅ্যাপে আপনার টিনটা পাঠাবেন, টিনের ছবিটা দিয়ে আপনার নাম লিখবেন, রাজিয়া সুলতানা ফ্রম ওই যে মানে এত মানুষ। রুমিস কুকিং স্টুডিও দিয়ে আমি আপনাকে পাঠাই দেব। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে, আমি আপনাকে বলে দিব। উপার্জন না ট্যাক্স দিবেন কেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি কোনো এফডিআর থাকে, আপনার যদি কোনো সঞ্চয়পত্র থাকে, এগুলো কিন্তু শো করতে হবে, নইলে এগুলো ব্ল্যাক মানি হয়ে যাবে। কিছুই নেই আমার, আমার এসব কিছুই নেই। কিচ্ছু না, জিরো ফাইলে যাবে। কেমন? জিরো রিটার্নে যাবে, আপনি আমাকে জানিয়েন। আচ্ছা, আমার ফোন নাম্বারটা প্রত্যেকবার দে, আবার চাচ্ছেন, আমি কমেন্ট বক্সে লিখে দিলাম। দিলরুবা খানম, ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ আল মামুন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উই আর অল আর ফাইন। আপনি আশা করছি ভালো আছেন। আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি। অর্পিতা লিখে দিলাম। ওকে, আমি দিয়েছি। তাহলে যাদের যাদের আছে, আমরা আশা করব হৃদয়, যে হৃদয়ও কিন্তু দেয় না, হৃদয় জমা দিতে হবে। সামনের বছর আবার কি নতুন নিয়ম হয়, কি ফাইন হয়ে যাবে, আমরা কিন্তু তখন বিপদে পড়ে যাব, তাই না? এই জন্যে যাদের যাদের টিআইএন নাম্বার আছে, কিন্তু আমরা আসলে কখনোই ট্যাক্স দেইনি, আমাদের ইনকাম নাই, নো প্রবলেম, ইনকাম থাকতে হবে না, জিরো রিটার্ন দিয়ে সাবমিশনটা দিয়ে দিবেন। এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। আজকে যদি এটা না দেন, ধরেন সামনের বছর একটা ভালো কিছু সুযোগ পেলেন, ট্যাক্স রিটার্নটা অ্যাকনলেজমেন্ট কপিটা যদি না থাকে, আপনার অনেক কিছু কাজ আটকে যাবে। ঠিক টিনের মতো, মানে সরি, এনআইডি নাম্বারের মতো ট্যাক্স টোকেনটা একটা জরুরি ডকুমেন্টস হয়ে যাচ্ছে বাংলাদেশে ডে বাই ডে। এটা করতে হবে। আর আরো একটা কথা বলে রাখি, ধরেন আমার এখানে অনেকে আসছেন যারা ব্যবসা শুরু করেছেন মাত্র বা করবেন, তাদের জন্য বলবো, নতুন বছর আসছে, নতুন করে শুরু করেন। একটু দাঁড়িয়ে গেলে অবশ্যই আমার ভাই এবং বোনেরা আপনারা ট্রেড লাইসেন্সটা করে ফেলবেন। একটু, আমি আজই বলবো না যে আপনি মাত্র একটা পেজ খুলেছেন, ব্যবসা শুরু করছেন আর আজকেই করেন, এটা বলবো না। যার সামর্থ্য আছেন তিনি করে ফেলবেন, কিন্তু যার সামর্থ্য নেই, একটু বিজনেসটা গুছিয়ে উঠলে অবশ্যই ট্রেড লাইসেন্সটা করবেন। ট্রেড লাইসেন্স হচ্ছে আপনার ব্যবসায়ের পরিচয়। আর ট্রেড লাইসেন্সটা করতে পারলেই 2000 টাকা, 1000 টাকা যেটাই পারেন দিয়ে একটা ব্যবসায়িক অ্যাকাউন্ট, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ট্রেড লাইসেন্স, এবং যদি টিন থেকে থাকে, টিন লাগবেই ট্রেড লাইসেন্স এবং ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে, এটার অ্যাকনলেজমেন্ট যদি থাকে। আমরা তো জানি না নতুন বছরে আমাদের জন্য কি কি সুযোগ অপেক্ষা করছে। আমরা ভালো কোনো ট্রেনিং এ যেতে পারি, আমরা হয়তো খুব কম পরিমাণ সুদে ব্যবসায়িক লোন পেতে পারি, নানা কিছু আসতে পারে নতুন বছরে, আমরা কিন্তু কিছু জানি না। সারা পৃথিবী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে, সমস্ত পৃথিবী চাচ্ছে যে শুধু মানুষ চাকরির উপরে নির্ভরশীল না হোক, এই যে উদ্যোক্তা, এন্টারপ্রেনিউর, এগুলো তৈরি হোক। তাহলে এগুলো তৈরি হতে গেলে কিছু লিগাল ডকুমেন্টস লাগে। এই ডকুমেন্টস গুলো যদি আপনাদের সবার হাতের কাছে রেডি থাকে, ধরেন হঠাৎ করে আমরা একটা পেলাম, কোনো প্রতিষ্ঠান, অর্থকারী প্রতিষ্ঠান, কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, কোনো কিছু খুব অল্প সুদে আপনাদেরকে ব্যবসায়িক একটা মূলধন দিবেন, সেটা 1 লাখ বা 2 লাখ যেটাই ভাবি, বা সুদ মুক্ত একটা ঋণ দিবে ব্যবসার জন্য, কিন্তু ডকুমেন্টস থাকতে হয়। তো ট্রেড লাইসেন্স ছাড়া আপনি যে উদ্যোক্তা তার প্রমাণ কি বলেন? কোনো প্রমাণ থাকবে? কোনো প্রমাণ থাকে না।
দিলরুবা, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দিদি। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতাম 2019 সালে, সেটা মানে আমি কুইট করি। জি, এখন 20 থেকে এ পর্যন্ত আমার ট্যাক্সটা দেওয়া হয় নাই, প্লাস আমি আমার ট্যাক্স সার্টিফিকেটও হারাই ফেলছি। এখন এই ক্ষেত্রে কি করতে পারি? আপনার টিআইএন নাম্বার যেটা, সেটা হারিয়ে ফেলেছেন? এই সার্টিফিকেটটা হারায় গেছে। আচ্ছা, এখন মূল ফাইলটা অবশ্য আমার পূর্বের অফিসে আছে, হ্যাঁ। এখন টিআইএন ওদের নাম্বারটা লেখা আছে, ওখান থেকে আপনি নাম্বারটা নিলেও হবে। ওইখানে আপনার যে মূল ফাইলটা আপনার অফিসে আছে না, সেখানে জি, জমা দেবার সময় একটা টিআইএন নাম্বার থাকে। এই আচ্ছা ম্যাম, যদি ওই ফাইলটা আমি কালেক্ট করতে না পারি, দেন তখন আমি এই সার্টিফিকেটটা কিভাবে কালেক্ট করব? আচ্ছা, আমি এটা অনলাইনে অনেকবার চেষ্টা করেও পারিনি, কারণ হচ্ছে একটু আমাকে টাকা লাগে, এনআইডিটা লাগে। এনআইডিটা দিয়ে ওখানে আমাদের, এটা আপনার স্থানীয় অফিস পারবে না, এটা ঢাকার অফিসে করতে হয়। এনআইডি নাম্বার, তিন নাম্বারটা থাকলে বেশি ভালো হয়। এনআইডি নাম্বার দিয়ে ওদেরকে সময় দিতে হয়, ওরা সার্চ করে তারপরে সেটাকে বের করে দেয়। এটা এটা তো কিন্তু বেশ ভালো, 2500 টাকার মতো খরচ হয়, মানে ওনারা নেন এটা, তাছাড়া দেন না। মানে আসলে আমার সার্টিফিকেটটা দরকার, কিন্তু আমি এটা কোনোভাবেই কালেক্ট করতে পারতেছি না। পরে অফিসে অবশ্য বলছে যে আমি আসবো, আমার ফাইলটা প্রয়োজন, তো ওরা দেখতেছে, বলতেছে ঠিক আছে আমরা দেখতেছি, দেখেন ডিটেইলস দেখেন, যদি ওখানে থেকে থাকে নাম্বারটা থাকলেও তুলতে হবে। আর এটা জানা তো খুব প্রয়োজন আছে। আরেকজন লিখেছেন, আমি গত 5 বছর আগে টেন সার্টিফিকেট থ্যাংক ইউ। উই আর ওয়েলকাম নিয়েছিলাম, কিন্তু কখনো রিটার্ন ট্যাক্স দেয়নি। নো প্রবলেম, আপনি 5 বছর দেননি, আপনি এখন দিবেন। আপনার যা আমরা অতীতে করেছি সেটা তো করেছি, ওটা তো আর ঠিক করার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমাদের এখন ঠিক করতে হবে। কেমন, আমি বারবার বলেছি, এখনো বলি, আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা ম্যান্ডেটরি না। আপনার উপার্জন নয়, আপনি কোথা থেকে ট্যাক্স দিবেন বলেন? জিরো, মানে আপনার উপার্জন নাই, আমার জিরো রিটার্ন হয়, সেটা দেয়া। যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের তো এমনি কর রেয়াত হয়। সিটি কর্পোরেশনের আন্ডারে যারা ট্রেড লাইসেন্স করেছেন তারা 3000 টাকা এমনিতেই রিবেট পান, 3000 টাকা এমনিতেই তাদের রিবেট হয়ে যায় এটুকু। আর যাদের নাই, তারপরও আপনাদের টিআইএন নাম্বারটা থাকলে অবশ্যই আপনারা জিরো রিটার্ন হলেও সেটাকে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এগুলা ক্লিয়ার থাকতে হবে ডকুমেন্ট। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, বলেন সুবর্ণা। আপু, জি আমি মানে ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। গত বছর আমি যে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছিলাম জিরো, জি কারণ আমি কোনো ইনকাম করি না। জি এবার যে আমি জমা দিব, ওটা করতে যে আমার যাকে দিয়ে করেছি তাকে আমার টাকা দিতে হয়েছিল। এবার কি আমি এটা নিজে করতে পারবো বা কিভাবে করতে পারি? আচ্ছা, আবার তার কাছে যেতে যিনি হবে, আপনার করবেন কাছে যেতে হবে। স্বাভাবিক, তিনি তো একটা টাকা নেবেন। কেউ তো ফ্রি অফ কস্ট বলে তো পৃথিবীতে কিছু হয় না, তাই না? নিবেনই। আপনি এনবিআর এর মানে নিজেরা করা যায় নাকি ওখানে যেয়ে করতে হয়, আমি এটা জানতে না চাই। না না, নিজেও করা যায় যদি আপনি হিসাব নিকাশ বোঝেন। আপনার জন্য সবচেয়ে আমি ভালো বলবো, এখন একটু গুগলে ঢুকে লেখেন, অনেকে দেখি ইউটিউবে দিচ্ছে। আমরা তো প্রফেশন, আমরা এটা করি, আমাদের লাগে না। আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু একটু হিসাব নিকাশ বুঝতে হয়। জিরো রিটার্ন দিলেও তো কোন কোন কলাম পূর্ণ করতে হয় কি, আপনি ইউটিউবে সার্চ দিন। একটু বুদ্ধি খাটাতে পারবেন। সিস্টেম কিনা, কারণ মেসেজ আসে বারবার যে ওই মানে এই ফর্ম ফিল আপ করতে নিজে নিজে, মানে মোবাইলে মেসেজ আসে। এই জন্য আমি জানতে চাই যে নিজে নিজে যদি আসলে নিজেরা করতে হয়। না হলে, নিজে করলে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে হিসাব নিকাশ আছে না, হিসাব নিকাশের কলাম করতে হয়। আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। আর যার কাছে যাবেন তাদের প্রফেশন, আমাদের তো প্রফেশন না, এটা তো উনি তো, আপনার ট্যাক্স আসবে না কিন্তু উনি সার্ভিস চার্জটা রাখবেন, এটা স্বাভাবিক। আচ্ছা, আমাদের কি ট্যাক্স জাতীয় বিষয় নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? কেউ করতে না পারার চ্যাট বক্সে দিয়ে রাখবেন, দেখে নিব আমরা, চ্যাট বক্সে দিয়ে রাখবেন। যেহেতু সরকার এখনো 1 মাস সময় বৃদ্ধি করেছে, হিসাব মতো আজকেই শেষ দিন হওয়ার কথা ছিল, গভর্নমেন্ট আরো 1 মাস বাড়িয়েছে। যেহেতু 1 মাস বাড়িয়েছে, তা আমাদের যাদের ইনকাম নাই তারাও আমরা জিরো রিটার্ন হলেও এটা দিয়ে দিই, এটা দেওয়া দরকার। বাস একটা জায়গায় ক্লিয়ার থাকলাম। তারপর ধরেন যাদের ট্রেড লাইসেন্স আছেন কিন্তু রিনিউয়াল করেননি, আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো এটাকে একটু রিনিউয়াল করে ফেলেন। ব্যবসা করতে গেলে ইনভেস্টমেন্ট থাকে, ইনভেস্টমেন্টটা কোথায় জানেন? এই যে লিগাল ডকুমেন্টস করবেন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। এরপরে দ্বিতীয় ইনভেস্টমেন্ট কোথায় আসে? এই যে আপনার প্রোডাক্ট। তৃতীয় ইনভেস্টমেন্ট কোথায় আসে? মার্কেটিং। আপনি দেখেন আমরা লাক্স সাবান কিনি, তাই না?
লাক্স সাবানের একটা মূল্য ধরা হয়, আমি জানি না কত, তাই ধরেন 30-35 টাকাতে এরকম দাম হবেই একটা লাক্স সাবানের। এই যে 30 বা 35 টাকা মূল্য নির্ধারণ করে, কিভাবে করে জানেন? শুধু কি প্রোডাক্ট না, প্যাকেজিং, মার্কেটিং, কোম্পানি এক্সপেন্স, এমপ্লয়ি এক্সপেন্স, সবকিছু মেলানোর পরে সেই প্রোডাক্টের ভ্যালু নির্ধারণ করা হয়। আমরা যে ব্র্যান্ডিং দেখি, আমরা যে বিভিন্ন জিনিসের দাম দেখি, দেখেন আপনারা এখানে যারা আছেন তারা সবাই শ্যাম্পু ব্যবহার করে। আমরা মিনি প্যাকের একটা দাম দিয়ে কিনি, আমরা একটা বোতল যখন কিনি বোতলের একটা দাম দিয়ে কিনি। এটা কিভাবে নির্ধারণ হয়? সামগ্রিক বিষয়, শুধু প্রোডাক্ট না, ভিতরে যে প্রোডাক্ট দেওয়া আছে সেই প্রোডাক্ট নেই। যে আমরা পানি কিনে খাই 10 টাকা বোতল, 10 টাকা মানে কিন্তু পানির মূল্যটাই শুধু 10 টাকা না, বোতলের মূল্য, প্যাকেজিং মূল্য, এর মার্কেটিং মূল্য, কারখানার কস্ট, কর্মচারীর কস্ট, মালিকের প্রফিট, তারপরে এটার ভ্যালু হচ্ছে 10 টাকা। আপনার, আমি যদি এই পার্টটা আমার না, আমার পার্টটা হচ্ছে লিগ্যাল, কিন্তু যিনি আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস করাবেন ট্রেনিং, বা যিনি আপনাদের বিজনেস অ্যানালাইসিস করাবেন, তিনি কিন্তু এই জিনিসটা শেখাবে যে একটা জিনিসের দাম আপনি কিভাবে নির্ধারণ করবেন, কিভাবে একটা জিনিসের দাম নির্ধারণ করা যায়। দাম নির্ধারণ করতে হয় টোটাল কস্টের সঙ্গে প্রফিট যোগ করে, তারপরে আসে। এটা কিন্তু শিখতে হবে। ধরেন যিনি হোমমেড ফুড তৈরি করছেন, তিনি বা যিনি হাতের কাজে নিজের হাতের কাজ করে কোনো একটা পোশাক বা কোনো কিছু বানাচ্ছেন, তিনি কিভাবে করবেন? উনি কি এই যে চিন্তা, আচ্ছা আমার কাপড় কিনেছি 200 টাকা, আমার 100 টাকার আমার মজুরি 50 টাকা, এইভাবে না। ব্যবসার একটা প্ল্যানিং করতে হয়। আমার টোটাল কস্ট এত, আমার মার্কেটিং, আমার ব্র্যান্ডিং কস্ট এত, এবং তারপরে ভ্যালু এত। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এটা কিন্তু আমার পার্ট না, না চাইলে এই পার্টে আমরা যাব না, অন্য কিছুতে আলোচনা করব। ওকে, হ্যান্ড রাইজিং যখন করেছেন তার মানে আমরা আলোচনা করতে পারি। লিগ্যাল ইস্যু তো খুব ছোট, আজকে তো আমরা আলোচনা করব। যেমন আপনাদের জাবেদা খাতা বলেছিলাম, অবশ্যই অবশ্যই এটা কিন্তু মেনটেন করবেন। তাহলে দেখবেন ওই যে আমি বলেছিলাম না, আপনার কতটুকু স্টকে আছে, আপনার কতটুকু রিসিভেবল অ্যামাউন্ট আছে, মানে বাজারে পাওনা আছে, কতটা আপনার ক্যাশ অন এসছে, কতটা আপনার বিকাশে বা নগদ যে কোনো ওয়ে হোক ঢুকেছে, প্রত্যেকটা রাখবেন। রাখার পরে আপনি যেমন প্রফিট বের করতে পারবেন, ঠিক ব্যবসার প্রতিটা জিনিসের ক্ষেত্রে এইরকম। আপনার দোকান নাই, আপনি ঘরে বসে বিক্রি করেন মানেই কিন্তু যে আপনি আপনার প্রফিট একেবারে নিচের পর্যায়ে নামিয়ে এনে করবেন, নট দ্যাট। আপনি একটা জিনিস যখন ভেন্ডরের কাছ থেকে নিয়ে আসছেন, আপনার যাওয়া আসা আপনার খরচ আছে। যদি আপনি কোনো মডারেটর নিয়োগ করে থাকেন, যদি তাকে অর্থ দিয়ে থাকেন, আপনার সেই খরচটা আছে। আপনার মার্কেটিং এ যে বুস্ট করছেন, এই জন্য যদি কোনো অর্থ ব্যয় করে থাকেন, এটা আপনার মার্কেটিং কস্ট। সবকিছু মিলায়ে কিন্তু পণ্যের দাম নির্ধারণ করতে হয়। আর আপনাকে আরেকটা গুণগত মান, অনলাইন উদ্যোক্তাদের যে জিনিসটা সবচেয়ে বেশি, আমি নিজেও কেনার পরে প্রবলেম ফেস করি, দুইটা জিনিস ফেস করি। কি জানেন? একটা হচ্ছে আমাকে ঠিক যেই ছবিটা দেখানো হচ্ছে, আমাকে প্রোডাক্টটা সেম দেওয়া হচ্ছে না। সবাই করে না, অনেকেই করে। এবং যেভাবে কালার দেখানো হচ্ছে, আমি হাতে পাবার পরে দেখছি অ্যাকচুয়াল কালার এইরকম না। এটা একটা খারাপ, আপনার সুনাম নষ্ট হবে। দ্বিতীয় আরেকটা আছে, ধরেন আপনার পেজের খুব সুনাম হয়ে গেছে, খুবই ভালো, আপনি আমাকে যে প্রোডাক্ট দিচ্ছেন, প্রোডাক্টের ছবির সঙ্গে মিল আছে, কিন্তু তার কোয়ালিটিটা, বিশেষ করে আমি জুয়েলারি যারা সেল করছেন, নিজেরা বানাচ্ছেন বা এই জাতীয়, কেনার পরে আমি কিন্তু আসলে খুব মনক্ষুণ্ণ হয়েছে। আমি নাম বলবো না, মোটামুটি বিখ্যাত মা, তার মা তার ছেলের খুব মার্কেটিং করে দেয়, মা অন্য জিনিসও মার্কেটিং করেন, নিজেরটাও করেন। তার ছেলের কাছ থেকে আমি কিছু প্রোডাক্ট কিনলাম পারলে, কেনার পরে আমি খুব আপসেট যে আমি এত টাকা দিয়ে কিনলাম, যে কানের দুলে একটা লম্বা লাঠি বানিয়েছে, সেটা এতটাই লম্বা যে আমার কানের যে স্কিনটা থাকছে সেখানে যে আমি ব্যথা পাচ্ছি। আমি কিন্তু আর তার কাছ থেকে কোনো প্রোডাক্ট নেই না, যত বিখ্যাত মানুষই হোক। আপনি অখ্যাত বিখ্যাত এটা ইস্যু না, ইস্যু হচ্ছে কি আপনার যে প্রোডাক্ট আপনার ক্লায়েন্টকে দিবেন, সে যদি স্যাটিসফাইড হয়, সেটা ফুড থেকে খাদ্য, মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে হ্যান্ডিক্রাফট, আপনার ক্লায়েন্ট আপনাকে ছেড়ে যাবে না। ক্লায়েন্ট বেস একবার যখন তৈরি হয়ে যাবে, ধরেন বিশেষ করে খাবারেরই মনে করেন, আপনার খাবার যদি আমার কাছে টেস্ট লাগে, আমি বারবার আপনার কাছে। আপনি আমাকে যে শাড়িটা বিক্রি করছেন, আপনার সেই শাড়িটা যদি কোয়ালিটি সম্পন্ন হয়,
শাড়িটার গুণগত মান যদি ভালো হয় আমি বারবার আপনার কাছে আসবো। সেম একই কথা গহনা আমাদের অনেকে জয়েন করেন, ওনারা বলতে পারেন না, মানে আইডিয়া পান না কি বিজনেস করব। এখন কিন্তু এই যে গহনা মেক করে বা এই গহনার এটা খুব ক্রেজ, খুব চলছে, এটা আমি ফলো করে দেখেছি, ভীষণ ভাবে চলছে। যিনি আচার বানান, আপনাকে আমি সবসময় বলবো আচার বানানোর ক্ষেত্রে আপনি কি ধরনের প্রিজারভেটিভ দিচ্ছেন এটা আপনি হাতে লিখে দেন বা লেবেল করে দেন, আপনি কিন্তু আপনার কাস্টমারকে জানাবেন। অনেকের আছে অনেক কিছু অ্যালার্জি সমস্যা দিতে পারে না। বলেন সামাদ, কিছু বলতে চান? হাত তুলেছেন, বলেন। সামাদুল সামাদ, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, আপনি মিউট হয়ে আছেন, যদি কিছু বলতে চান আনমিউট করে বলেন। ও ম্যাডাম, সালাম আলাইকুম, ভালো আছেন ম্যাডাম? জি আমি ভালো আছি, আপনি ভালো? জি ম্যাডাম, আছি আলহামদুলিল্লাহ। বলেন। ম্যাডাম আমি আসলে ওই পাটটা নিয়ে কাজ করতেছি, পাট জুট হ্যাঁ আর কি। জি জি আপনি বলেছেন তো এর আগে সেক্ষেত্রে বলেছেন আমাকে। হ্যাঁ, আমি এখন ম্যাডাম দেশি আর কি, আমি 2 দিন আগে দেশি ফিরছি আর কি। গুড, ভেরি গুড। এখন ম্যাডাম হচ্ছে পাটটা নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি কোন কোন ধরনের লাইসেন্স আমি নিতে পারি বা নেওয়াটা আমার খুব জরুরি? না, আপনার প্রথম কথা তো আপনি জানেনই ট্রেড লাইসেন্স নিতে হবে, যেহেতু আপনি কি পাট দিয়ে তো পাটজাত পণ্য তৈরি করবেন, তাই না? ব্যাগ। ম্যাডাম আমি তো থাকি ঢাকায়, কিন্তু আমি গ্রামে করতে যাচ্ছি, এটা কি আমি আমি আপনি লাইসেন্সটা গ্রামে, কোথা থেকে করবো? আপনি এক কাজ করেন, আপনি ঢাকায় ট্রেড লাইসেন্স করবেন, আপনার গ্রামে কি আপনি ফ্যাক্টরি টাইপ কিছু করতে চান? মানে জি 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 ম্যাডাম। আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রামে পাটজাত দ্রব্যের ফ্যাক্টরির আপনি গ্রামে একটা লাইসেন্স নিয়ে নেন, ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে নেন। সিটি আচ্ছা কর্পোরেশনে আচ্ছা। গেলেও বলবে পরিবেশের সার্টিফিকেট আনো, এই আনো সেই আনো, ঝামেলা করবে। আপনার ব্যবসার ধরনটা দিবেন পাটজাত দ্রব্য, পাটজাত দ্রব্য। পাটজাত পণ্য। হ্যাঁ হ্যাঁ, দ্রব্য, পণ্য লিখলো আবার কি কি ঝামেলা করে, পাটজাত দ্রব্য দিবেন। আপনি বানালে তো নিশ্চয়ই যে ব্যাগ বস্তা এই জাতীয় জিনিসই জি বানাবেন, জি জি তাই না? ম্যাডাম, জি জি হ্যাঁ হ্যাঁ, পাটের ব্যাগ, শপিং ব্যাগ হ্যাঁ হ্যাঁ টাইপের। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আপনি যদি এই মুহূর্তে মার্কেট ধরতে পারেন, ঠিক এই মুহূর্তে যেহেতু পলিথিনটাকে একটু নিষিদ্ধ ঘোষণা হয়েছে, যদিও আমরা মানছি না, কিন্তু বড় বড় শপিং মলগুলোতে আপনি মার্কেটটা ধরতে পারবেন যদি জি প্রোডাকশন। ম্যাডাম, এই জন্য অবশ্যই আপনাদের সহজে দরকার আছে ম্যাডাম। আমি তাহলে আমি পৌরসভা থেকে জাস্ট পাটজাত দ্রব্য সরবরাহকারী এরকম কিছু প্রতিষ্ঠানের একটা লাইসেন্স দিয়ে দেবো, তাই তো ম্যাডাম? না, যেহেতু ম্যানুফ্যাকচারিং করবেন আপনি, কিন্তু ওখানে তৈরি করবেন, ফ্যাক্টরি সেট আপ করতে যাচ্ছে, তাই সরবরাহকারী শুধু না, ম্যানুফ্যাকচারিংটাও লেখা থাকবে। ও ম্যানুফ্যাকচারিং করতে হবে, আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে পারছি। কারণ আপনি তো ওখানে মেশিন বসাচ্ছেন, সেলাই করবেন, তার মানে ম্যানুফ্যাকচারিং না, আর সাথে সরবরাহকারীটাও নিয়ে নিবেন, তাহলে আপনি এগুলো সরবরাহ করতে পারবেন, আপনার ঢাকার কোনো লাইসেন্সের দরকার হবে না, ওই গ্রাম থেকে করতে ঠিক পারবেন কম খরচে। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কি কারোর এই জাতীয় প্রশ্ন আছে? আমরা তো অনেকটা লম্বা সেশন আছে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন গুলো আনসার করব। কারোর যদি কোনো কিছু জানার থাকে নির্দ্বিধায় আপনারা হ্যান্ড রাইজ করবেন, কোনো দ্বিধাহীনতায়, যা যা জানতে ইচ্ছা করে ব্যবসা সম্পর্কে। আপু জি আরেকটা কোশ্চেন করি। জি এই যে আমরা সেভিং করছি, এটা শেষে তো আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, জি। তাই না? এটার জন্য কি কোনো এক্সাম হবে বা ওরাল বা না কিছু? না না না, কিছু না, সার্টিফিকেট শেষ হয়ে যাচ্ছে, বছর আচ্ছা, শেষে thank একটা you. প্রোগ্রাম করে আপনাদেরকে সার্টিফিকেট দিবে। এটা হৃদয় ভালো বলতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন দিকটা তো আমি ওভাবে দেখি না, এটা হৃদয় আপনাদেরকে ভালো আনসার দিতে পারবে। আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে নতুন বছর শুরু হচ্ছে, আপনারা সবাই এই ডিসেম্বরের মধ্যে জাবেদা খাতা কিনে ফেলবেন প্লিজ। মাসে 2টা জিনিস বিক্রি হোক, সেই 2টারই ইনপুট থাকবে খাতাতে, এই জানুয়ারি থেকে শুরু করতে হবে, এতে 2025-এর শেষ ট্রেনিং এসে আমরা দেখতে পারি আমাদের বিজনেসে আমরা কতটা গ্রোথ হয়েছে, আমরা কতটা প্রফিট করতে পেরেছি। এইটা আপনাদের, এই জাস্ট নভেম্বরের আজকে 30 তারিখ, আপনাদের হাতে আর 31 দিন আছে। 31 দিনের মধ্যে কি কি করবেন? যাদের টিআইএন নাম্বার আছেন তারা ট্যাক্সটা জমা দিয়ে টোকেনটা কালেক্ট করবেন, তারপরে যাদের ট্রেড লাইসেন্স রিনিউয়াল করা হয়নি ট্রেড লাইসেন্স রিনিউয়াল করবেন, যাদের ট্রেড লাইসেন্স নাই চেষ্টা করবেন একটা ট্রেড লাইসেন্স করার, এবং ট্রেড লাইসেন্সটা পেলে জানুয়ারিতে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন প্লিজ। সবাই কেন করবেন ওপেন জানেন? সামনে একটা সময় আসছে, আমরা জানি না আমাদের এই উদ্যোক্তাদের জন্য কি কি নতুন সুযোগ আসবে। কাগজপত্র রেডি থাকলে আপনি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে ওটা নিতে পারবেন, আর সার্কুলেশন হওয়ার পরে ডকুমেন্টস তৈরি করে যাওয়া, এটা তো অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। আমরা কেন লেখাপড়া করি বলেন তো? আমরা গ্রাজুয়েশনের পরে মাস্টার্স করি, কিন্তু আমরা চাকরির সার্কুলার গুলো দেখতে থাকি, কারণ ওই যে সুযোগ
সুযোগটা কখন কিভাবে আসে। আমার কেন যেন মনে হচ্ছে, আমি জানি না, আমার এটা একটা প্রেডিকশন, যে সামনের বছর উদ্যোক্তাদের জন্য নতুন কিছু আসবে। এই সেক্টরটাকে আরেকটু ডেভেলপ করার জন্য নতুন কিছু আসবে, বিদেশি এমন কোনো বিনিয়োগ আসবে যারা এই দেশে উদ্যোক্তা তৈরি করতে চাইবে। আর এগুলোকে তৈরি করতে গেলে আপনি যদি উদ্যোক্তা হিসেবে অ্যাপ্লাই করতে চান, প্রথম জিনিসই লাগবে আপনার ট্রেড লাইসেন্স। আচ্ছা, রিফাত জাহান আপনি কি লিখেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নতুনরা কি নিয়ে বিজনেস স্টার্ট করতে পারে, প্রোডাক্ট প্রাইসিংটা কিভাবে করতে হবে? ওকে, আচ্ছা আমরা এটা কথা বলছিলাম, আর একটু আলোচনা করি। দেখেন, আপনি একদম নতুন এবং আপনার মূলধন ইনভেস্টমেন্ট খুব কম। আপনার কোন জিনিসটা ভালো লাগে? আপনি গহনা ভালো লাগলে গহনা নিয়ে কাজ করতে পারেন, ফুড ভালো লাগলে ফুড নিয়ে করতে পারেন। আর যে প্রাইসিং কি বলেছে, দুইটা জিনিস, মার্কেটিং, প্রাইস কস্ট সবকিছু মিলায়ে তার সঙ্গে আপনার প্রফিট মিলায়ে হবে হচ্ছে ভ্যালু। কিন্তু এখানে আরেকটা ইস্যু আছে, এখন প্রচুর অনলাইন উদ্যোক্তা, আপনার অন্যদের চেয়ে যদি আপনার ভ্যালু বা প্রাইস অনেক বেশি হাই হয়, আপনার প্রোডাক্ট কিন্তু যাবে না। লাক্স মানুষ কিনবেই, কারণ লাক্সের মার্কেট তৈরি হয়েছে। যেদিন আপনার মার্কেট তৈরি হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন, দেখেন আমি এমন অনেক অনেক পেজ দেখি যাদের জামদানি 15,000 20,000, এটা কিন্তু 10,000 12,000 অন্য জায়গায় পাওয়া যায়, কিন্তু তাদেরটা বিক্রি হয় কেন জানেন? সুনাম, যে এই পেজটা থেকে যেটা নেওয়া হবে সেটাতে একদম যেটা জেনুইন, ওরা যা লিখছে যেভাবে বলছে সেটা তার মার্কেট প্রাইসটা সে তৈরি করতে পেরেছে, তার ভ্যালু সে অ্যাড করতে পেরেছে। তাই আপনাদেরকে কি করতে হবে, যে বিষয়টা আমার ভালো লাগে, যেটা নিয়ে আমার আগ্রহ আছে, যেটার আমি সোর্স জানি, সেটার ব্যবসা করবো। আপনি কোথা থেকে কালেক্ট করবেন, সেই সোর্স যদি আপনার না থাকে, আপনি কিন্তু সেই বিজনেস স্টার্ট করতে পারবেন না। এটা পোশাক বলেন, মেয়েরা তো ম্যাক্সিমাম বুটিক করেন, খাবার নিয়ে কাজ করেন, গহনা নিয়ে কাজ করেন, কিন্তু কার কাছ থেকে আপনি কালেক্ট করছেন? এই যে সামাজ যে পাটজাত দ্রব্য নিয়ে বিজনেস করবে, ও কিন্তু কার কাছ থেকে পাট নিবেন, অর্থাৎ ওর ভেন্ডরকে, কার মাধ্যম দিয়ে সে পাট সংগ্রহ করবে, কাদেরকে দিয়ে সে প্রসেস করাবে, এগুলোকে সে জানে। না জেনে যদি নামে, তাহলে এই ব্যবসায় সে সফল হতে পারবে না। আমার পাটের কে আমাকে যোগান দিবে, কোন কোন মেশিন আমাকে বসাতে হবে সেলাই করতে, এবং যিনি করবেন তিনি কতটা দক্ষ, ওই দক্ষতার উপরে এবং বাকিটুকুর মার্কেটিং, এটার উপর তার বিজনেসের সফলতা নির্ভর করছে। মার্কেটিং একটা অনেক বড় ব্যাপার। আপনারা যারা পেজে বিজনেস করবেন, অনবরত আপনাদেরকে কিন্তু পোস্ট করতে হবে। আজকে একটা করলাম, 7 দিন আমার খবর নাই, এটা কিন্তু চলবে না। অনবরত অনবরত এটাকে আমার পুশ করতে হবে, আমার মানে জানান দিতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার এই প্রোডাক্টের গুণগত মান এরকম। সেটা আর একটা ব্যাপার আমি খেয়াল করেছি, বিভিন্ন মার্কেট প্লেসে ছেলে বা মেয়েরা তাদের প্রোডাক্ট নিয়ে দেয়, আমরা তখন কি ওদের পেজ তো অত খুঁজে বের করতে পারি না, আমরা ওদেরকে ব্যক্তিগতভাবে নক করি। আমি কয়েকজন খুব সিনসিয়ার, সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন, তার পেজের ইনবক্স করেন, ওখান থেকে আপু আমি এখান থেকে সেল করব। কিছু মানুষ আছেন অর্ডার নেন, তারপরে তারা ভুলে যান, তারা কোনো ডায়েরি মেনটেন করে না। আপনার কাছে আপনার মেসেজ বক্সে 20 জন মানুষ অর্ডার করতে পারে, আপনার যাবে দেখা তার পিছন দিকে একটা জায়গা থাকবে, তো সঙ্গে সঙ্গে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা লিখে নিতে হবে, এবং কত তারিখে আপনাকে অর্ডার করছে। এটা যদি আপনি মেনটেন করেন, যারা শুধুমাত্র অনলাইন বেস করেন এবং যাদের মেসেঞ্জারে ইনবক্সের মাধ্যমে গ্রাহক পান বা অর্ডার পান, আপনাদের একটা খাতা কিন্তু রাখা উচিত মেনটেন করার জন্য, যেটা ডেলিভার হয়ে যাবে বা আপনি ডিসপ্যাচ করেছেন, বের করে দিয়েছেন, সেখানে নোট থাকবে, ইজি হয়ে যাবে ব্যবসা। আপনার ডেলিভারি ম্যান ধরেন দেয়নি, আপনার চাপ বেশি, ঈদের আগে বা এই সময় আমাদের তো প্রচুর চাপ যায়, আপনি এটা খোঁজে নিতে পারলেন না, তো আপনার প্রোডাক্ট হারিয়ে যেতে পারে, যিনি আপনার ক্লায়েন্ট সঠিক সময় না পেয়ে বিরক্ত হতে পারে। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে ম্যানেজ করা উচিত। ব্যবসার কিছু নিয়ম আছে, মানে শুধু আমি অনলাইন পেজ করলাম, কয়েকটা জিনিসপত্র নিয়ে আসলাম, সেগুলো শো করলাম, দিস ইজ নট বিজনেস। বিজনেসে যেমন জাবেদা খাতা শিখিয়েছি, হিসাব নিকাশ থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার খাতা থাকতে হবে যে আপনার কোন কাস্টমার কখন অর্ডার করছে, এবং দেখবেন উনি রিপিট কাস্টমার কিনা। যদি রিপিট কাস্টমার হয়, তাকে অবশ্যই আপনি ধন্যবাদ দিবেন যে আপনি আবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এরপরে 6 মাস গেলেই বুঝতে পারবেন আপনার একজন রিপিট কাস্টমার কতবার আপনার কাছ থেকে নিয়েছে, তার জন্য আপনি বলবেন এর পরের পার্সেন্টে আপনার জন্য আমার ডিসকাউন্ট থাকবে।
এই জিনিসগুলো না করলে এটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং মানে শুধু সারাদিন কিন্তু আমি পোস্ট করে যাচ্ছি, এটা তো প্রয়োজন, এটাই না। মার্কেটিং মিন্স আমার যে কাস্টমার আছে, আমাদের 20 জন আমার কাছ থেকে জিনিস নিয়েছে, তাদের ডিটেলস আমার কাছে একটা ডায়েরি বা খাতায় মেনটেন করা। এই 20 জনের মধ্যে কতজন আমার কাছে আবার ফিরেছে এবং কতজন আমার একেবারেই নেয়নি। তখন আমি বুঝতে পারবো, যদি আমার রিপিট কাস্টমার হয়, বারবার হয়, তার মানে আমার প্রোডাক্টের ব্র্যান্ড তৈরি হয়ে যাচ্ছে। আর আমার যদি কখনোই রিপিট কাস্টমার না হয়, শুধু ওয়ান টাইম কাস্টমার হয়, তার মানে আমার ভ্যালু অ্যাড করতে হবে। সেটা আমার মার্কেটিং পলিসি হতে পারে, সেটা আমার প্রোডাক্টের ভ্যালু হতে পারে, এগুলো বাড়াতে হবে। যত আপনার রিপিট কাস্টমার হবে, তত আপনি বুঝতে পারবেন যে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে, আপনি আপনার কাস্টমারের একেবারে কাছাকাছি পৌঁছে যেতে পারছেন। এগুলো খুব ইম্পর্টেন্ট। বিজনেস করতে যে শুধু ট্রেড লাইসেন্স, আমি টিনের ট্যাক্স টোকেন জমা দিলাম, ট্রেড লাইসেন্স করলাম, আমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম, এটা না। আপনি যখন লোন নিতে যাবেন, আপনার কাস্টমারদের হিস্ট্রি জানতে চাইবে ব্যাংক, তখন আপনি যখন এই খাতাটা বের করবেন, বের করে আপনার কাস্টমারদের হিস্ট্রি দিবেন, এবং যখন তারা দেখবে যে বারবার রিপিট কাস্টমার আসে, তখন বুঝবে বিশ্বাসযোগ্য জায়গা। রিপিট কাস্টমার মানে আপনার প্রোডাক্টের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, একটা ভালো অবস্থানে আপনি পৌঁছাতে পারছেন। এই জিনিসগুলো যদি ফলো করেন, প্রথম কিছুদিন কষ্ট হবে, কারণ আমাদের এই ধরনের অভ্যস্ততা নাই। আমাদের ট্রেনিং গুলোতে এগুলো বলা হয় না যে রিপিট কাস্টমারের হিসাবটা একটু আলাদা রাখবেন। আপনার পুরা কাস্টমারের ডাটাবেস তৈরি হয়ে যাবে। আপনি খাতায় লিখবেন, এই যে এরকম একটা খাতায়, আজকে 30 তারিখ আমি এই অর্ডার পেয়েছি, অর্পিতা চৌধুরী আমাকে একটা ফুডের অর্ডার দিয়েছে বা আমাকে একটা শাড়ির অর্ডার দিয়েছে, এত তারিখ এত মূল্য ছিল, এই তারিখে তাকে আমার ডিসপ্যাচ করা হয়েছে, উনি এত তারিখে ডেলিভারি পেয়েছে, ক্যাশ অন, আমি টাকা বুঝে পেয়েছি। তখনই তো আপনি টের পাবেন যে আপনার আসলে কোন ক্লায়েন্ট গুলো বারবার আসছে। ব্যবসার বেশ কিছু নিয়ম আছে। দেখেন, যারা সফল ব্যবসায়ী হয়েছে, বড় বড় শিল্পপতি, আমরা যদি তাদের ইন্টারভিউ দেখি, তাদের বায়োগ্রাফি পড়ি, তখন কি পড়ি? শুধু পরিশ্রম না, পরিশ্রমের সঙ্গে মেইনটেইন, সম্পর্কের যুক্ততা। আমরা যে পিআর বলি না, এটা কি হয়? পিআরটা কি? আমাদের যে পার্সোনাল যে ব্যাপারটা রিপ্রেজেন্ট করি, আমরা আমাদের ব্যক্তিত্বকে আমরা মানুষের সামনে উপস্থাপন করি। এই যে দেখেন, আপনারা এখানে অনেকে আছেন না, যে রাজিয়া, যেমন আমার কাছে সেকেন্ড টাইম বা থার্ড টাইম আমরা একসঙ্গে এই ট্রেনিং সেশনে আছি। আমি আপনাদের কাছে কি করি? আমার প্রেজেন্টেশনটা দেই না? আমি কে, আমি কি করি, কি জাতীয় কাজ করি, এটাই তো আমার ব্র্যান্ডিং। এটাকে আমি বারবার আপনাদের সঙ্গে তুলি যে আমি একজন আইনজীবী, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি বাংলাদেশের স্বনামধন্য 31টা ব্যাংকের আইনজীবী। আমি এর বাইরে আরো শিক্ষকতা করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটাই কি? এটাই আমার ব্র্যান্ডিং। সেম আপনার প্রোডাক্টের এটাই ব্র্যান্ডিং। এবং দেখেন, আমি কিন্তু মনে রাখার চেষ্টা করি, আমার সঙ্গে এর আগে ট্রেনিং সেশনে, এই বয়ার ট্রেনিং সেশনে কে কে ছিলেন, তারা রিপিট। আমি যখন তাদেরকে রেকগনাইজ করি, ওনারা কিন্তু খুশি হন যে আমাকে তাপা চিনতে পেরেছে, আপু আমাকে মনে রেখেছে। সেম আপনার কাস্টমারের ক্ষেত্রে, আপনার কাস্টমারকে আপনি যখন এইটুকু ফিল দিবেন যে আপনি আবার ফিরে এসছেন, আপনি আমার রিপিট কাস্টমার হয়েছেন, আই ফিল হ্যাপি, আপনার জন্য আমার 5% ডিসকাউন্ট থাকবে। আপনি দেখবেন 5% তেমন কিছু না, বা 2% ডিসকাউন্ট, কিন্তু আপনার কাস্টমার খুব হ্যাপি হয়ে যাবে। তাই এই পেজ তো আমাকে মনে রেখেছে, আমাকে অনার করেছে। আর ক্লায়েন্টকে সবসময় যে দৃষ্টিতে দেখতে হয়, সেটা হচ্ছে তাকে বারবার এই ফিলটা দেওয়া, বারবার ফিল দেওয়া যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন বা না নেন, আপনি আমাকে যতই নক করবেন, আমার ভালো লাগে, আপনি আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে চান। বারবার যখন আপনারা এগুলো নিয়ে আলোচনা করবেন, এইভাবে ব্র্যান্ডিং তৈরি হয়। যে আপনি একটা বছর, এই যে আমি আজকে যেটা বললাম, 25 সালের জানুয়ারি থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত, এটাকে ফলো করে দেখেন কি কি লাভ হবে। একটা আপনি জাবেদা খাতা, আপনার আসলে টোটাল কত টাকা আপনি সেল করেছেন এবং ওখান থেকে কয় টাকা আপনি প্রফিট তুলতে পেরেছেন। আপনার ওখানে ওই যে যখন আপনি কুরিয়ার করতে যান, সেই রিক্সা ভাড়াটাও কিন্তু অ্যাড করতে হবে, ওটা আপনার এক্সপেন্সের মধ্যে যায়, খরচের মধ্যে যায়। যে এই টাকাটা আমার এখানে ব্যয় গেছে, এই টাকাটা হলো আমার প্রোডাক্ট আনতে আমার এত টাকা গেছে, সব মিলিয়ে আপনি বের করবেন যে আপনার প্রফিট কত হয়েছে। আর একটা যেটা বললাম যে কাস্টমারের একটা তালিকা করা। সামাদ বলেন, আপনি হাত তুলেছেন, বলেন, আনমিউট হয়ে বলেন। জি ম্যাডাম,
জি এখন হচ্ছে আমাদের লোকাল মার্কেটে যে লোকাল যে আমাদের কিছু কাস্টমার থাকে আর কি, হ্যাঁ, জি তো তাদের মধ্যে আমাদের মানুষের গ্যাপ তৈরি হয় এভাবে, যখন আমরা তাদের সাথে ডিউতে চলে যাই তখন এই ধরনের গ্যাপ তৈরি হয় ম্যাডাম, বুঝছেন? তো সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টের ইমেজ ওটাকে আমরা রাখি অন্যরকম একটা আপার লেভেলে রাখি, কিন্তু যখন আমরা লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করি বা লোকাল কাস্টমারের সাথে কথা বলি, তারা যখন ডিউ ব্যাপারটা আসে তখন আমাদের তার গ্যাপ তৈরি হয় ম্যাডাম। তো এই গ্যাপের জায়গাটা আমরা কিভাবে ফিল আপ করতে পারি? আপনার আমি দুইটা জিনিস বলি। ডিউ, আপনার ধরেন ব্যবসাটা তো একটু বড়, এই জন্য আপনার ডিউ এর প্রসঙ্গটা আসে, আমি এটা পরে আসবো। যারা ছোটখাটো অনলাইনে প্রোডাক্ট নিয়ে করেন এদের কিন্তু তেমন একটা ডিউ হয় না, এরা ম্যাক্সিমামই হয় বিকাশে নেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে দেন। আপনার ডিউ এর কথাটা বলি, ধরেন আপনার হুম। একজন ক্লায়েন্ট আপনার কাছ থেকে 30,000 টাকার প্রোডাক্ট নিলেন, 10,000 টাকা দিলেন, বললেন প্রতি মাসে 2,000 1,000 দিবে, এরপরে আপনি একটা গ্যাপ দিচ্ছে, তাই না? জি 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 ম্যাডাম। এখানে জি দুইটা জি। করতে পারেন। তাকে চা খাওয়ার দাওয়াত দিবেন, আপনি তার কাছে চা খেতে যাবেন। আচ্ছা ম্যাডাম। কি প্রবলেম ভাই? প্রথমে তো আমরা এটাই শুরু করি যে হুম। আপনারা তো জানেন আপনাদের টাকার উপরে আমাদের ব্যবসা চলে। আমাদের এরকম প্রচুর থাকে না রিসিভেবল? আমাদেরও কিন্তু এরকম থাকে। আমরা করি তখন প্রথম সিদ্ধান্তটাই হচ্ছে এই যে ভাই চা খেতে আসেন বা আপনি চা খেতে যান। এরপরে দেখেন তো হালখাতা জিনিসটা কেন আবিষ্কার হয়েছিল? তখনকার দিনের মানুষের কিন্তু এইসব অনলাইন এই এত কিছু ছিল না, কিন্তু কেন হালখাতা আবিষ্কার হয়েছিল? হালকা, হ্যাঁ রাইট। জাবেদা খাতা নতুন উদ্বোধন করবে, এই নতুন খাতায় আপনার পুরাতন দায় টানতে চায় না, পুরাতন দায়টা আপনি দিনে মিটিয়ে দিবেন। এটা এটাই ম্যাডাম তো এখনো গ্রাম দেশে প্রচলন আছে ম্যাডাম, এখনো গ্রাম দেশে এগুলো প্রচলন আছে আর কি। নামও কেন, শহরেরও অনেক জায়গায় আছে যারা যে এই জাতীয় রেয়ার ম্যাডাম, ঢাকায় তো দেখা হয় না। হ্যাঁ, তা এইটা এই ধরনের একটা কালচার আপনি যদি তৈরি করতে পারবেন দেখবেন আপনার ডিউ নিয়ে সম্পর্ক নষ্ট হবে, কখনোই হবে না। প্রথমে যেটা করতে হয় ওই যে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। যখনই দেখবেন যিনি রেগুলার দিয়ে যাচ্ছেন তাকে বিরক্ত করবেন না, যারই গ্যাপ পড়বে তার কাছে আপনি চা খেতে যাইবেন, তাকে ডাকবেন, তার সঙ্গে স্বাভাবিক গল্প করবেন, করতে করতে তার সঙ্গে এই জিনিসগুলো তুলতে হবে। ম্যাডাম তবে এমন আমি কোনো পলিসি, ম্যাডাম এমন কোনো পলিসি ক্রিয়েট করেন যে আমি ওদের থেকে আগে পেমেন্ট নিয়ে নিই, দেন প্রোডাক্ট আমি ডিউতে দিতে পারবো? চেক নিতে পারেন, চুক্তি ভিত্তিক করে তারপরে আপনারা চেক নিতে পারেন বিভিন্ন ডেটে। চেক ঠিক আছে ম্যাডাম। মাস 2 মাস পর পরে চেক দিলেন। এছাড়া আসলে প্রথম করতে পারেন না, আপনার একটা এমইউ করতে হবে। এরকম যদি চেক নেন আপনাকে জি অবশ্যই ম্যাডাম। একটা 200 টাকার স্ট্যাম্পে কিন্তু লিখে পড়ে নিতে হবে যে উনি আমাকে চেক দিচ্ছেন, 20,000 টাকার মাল নিচ্ছেন, 5,000 5,000 করে 4টা চেক দিলেন এত এত তারিখে। জি ম্যাডাম। জি ম্যাডাম। এখন চেক ডিজনারের মামলা করতে গেলে এখন নিয়ম হয়ে গেছে আপনার চুক্তি লাগবে। চুক্তি ছাড়া হয় না, শুধু চেক না, দিলে হবে না ম্যাডাম? ডিজনারের এই ব্যবসায়িক লেনদেনের এই মামলায় চেকের এই মামলাগুলো নেয় না, কারণ অনেকে সত্যতাবশত করে তো মামলার পরিমাণ এত বেশি হয়ে যায়, এই জন্য এখন আদালত নির্ধারণ করে দিয়েছে যে এই জাতীয় মামলা করতে গেলে অবশ্যই ম্যাডাম একটা চুক্তিপত্র। আসলে জানতাম না ম্যাডাম, গত মাসে আমি 2টা চেক নিয়ে বসেছি ম্যাডাম, আসলে আমি জানতাম না যে স্ট্যাম্প করা লাগে নাকি। আমি শুনে আসলে অবাক হচ্ছি যে আসলে। এগুলো এই জন্যই তো ট্রেনিং করবেন। আপনি যদি সব জানেন তাহলে আর উকিলরা কি করবে বলেন তো? উকিলদের উপার্জন তো বন্ধ হয়ে যাবে সব হ্যাঁ যদি তা ঠিক। জায়গায় যান। হ্যাঁ, না ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি এই ব্যাপারটা সামনে সিরিয়াস থাকবো। আর আপনার কথা মতো চলবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা কি এবার বুঝতে পেরেছি? ট্যাক্স টোকেন, ট্রেড লাইসেন্স এগুলো নিয়ে আমি আবারও বলবো। আমরা এই নতুন বছরে কয়েকটা জিনিস খুব মেনটেন করব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জাবেদা খাতা, অর্থাৎ কয় টাকার প্রোডাক্ট আমি এনেছি, আমার কাছে কতগুলো আছে, কতটুকু বিক্রি করেছি, কয় টাকা ক্যাশ ইন ডেলিভারি ঢুকেছে, কয় টাকা আমার পাওনা আছে, কয় টাকা আমার বিকাশ বা নগদে ঢুকেছে, এই হিসাব মাস্ট মাস্ট মাস্ট। আরেকটা করবো আমরা কাস্টমারের তালিকা, এই দুইটা করবো। একটা বছর একটু কষ্ট করে মেনটেন করে দেখেন, সামনের বছর আপনারা আমাকে থ্যাঙ্কস দেবেন এটা কতটা কাজে লেগেছে। একটা ব্যবসা ডেভেলপের জন্য, মার্কেট বিল্ড আপের জন্য এটা প্রয়োজন। আপনি যদি ফোকাস নিয়েই আসেন আমি উদ্যোক্তা হব, আমি সংসার সামলে বা আমার চাকরি করতে ভালো লাগে না, ফুল টাইম আমি এদিকে মনোযোগ দিব, এই নিয়মগুলো আপনাকে মেনটেন করতে হবে। এইটা মেনটেন করতে পারলে ব্যবসা আসলে দাঁড়াবে। প্রোডাক্ট যদি ঠিক থাকে, প্রাইসিং যদি ঠিক থাকে এবং আপনার এই অ্যাটিটিউড গুলো হিসাব নিকাশ যদি ঠিক থাকে, ব্যবসা না দাঁড়ানোর কোনো কারণ না। আপস ডাউন হবে, আপস ডাউন হয় কিন্তু ব্যবসা দাঁড়ায়। দেখেন এই অনলাইনে অনেক পেজের ব্যবসা আপনার করোনার সময় থেকে শুরু করেছে, এই 3-4 বছরে তারা কিন্তু খুব ভালো স্টাবলিশ হয়ে গেছে, অনেকেই কিন্তু খুব ভালো স্টাবলিশ হয়েছে। এখন সেটাকে কিভাবে ফোকাস করে আগাবেন এটা ডিপেন্ড অন ইউ পিপুল, আপনারা কিভাবে আগাতে চান।
আর এর মধ্যে আমরা একটু, আমি তো এক নাগার অনেকক্ষণ বক বক করলাম, কারোর আরো কোনো কোশ্চেন থাকলে আমি একটু কোশ্চেন নিতে চাই। কারোর কোনো কোশ্চেন আছে কিনা যে কোনো ইস্যু নিয়ে? ব্যবসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন আনোয়ারা। ভালো আপনি? জি, আমি ভালো আছি। বেশি জয়েন করলাম আজকে আসলে। আপনার ক্লাসটা জি, সত্যি খুব ভালো লাগে, খুবই। ওইদিন করেছি, অনেক অনেক কিছু জানতে পারলাম। আমি আসলে অনেক ধন্যবাদ। মেনি মেনি থ্যাঙ্কস যে এত ডিটেলসে আসলে কেউ বলে না, যেটা সত্যি কথা। ট্রেনাররা ট্রেনিং দেয় একেবারেই বলবো যেটা হচ্ছে কমার্শিয়ালি, যতটুকু বাধা অতটুকুই বলেন, বাট এর থেকে ডিটেলসে আসলে পাইনি আমি, যেটা সত্যি কথা। গতকালকে আমাদের দুটো ওয়েবিনার ক্লাস হয়েছে, ওখানেও আমি এরকম ডিটেলস পাইনি। মানে অনেক জি, অনেক ধন্যবাদ। আপনারা যদি আমার এই সেশনে আনন্দ না পান, তাহলে তো এই যে আমি আমার এত ব্যস্ততার মধ্যে মানে এরকম সময় বের করি, সেটা তো ব্যর্থ হয়ে যাবে। বড় হয়ে বাকিটুকু নিজের চেষ্টায় আমরা ধারণ করেছি। সেম সেটাই, আপনার এখান থেকে আসলে বাক্য গঠন যেটা, ওইটা আসলে পাচ্ছি, যেটা সত্যি কথা। হ্যাঁ, যে এত যেটা বললেন, এত দরকার নাই, মূল যেটুকু দরকার ওইটা পাচ্ছি আপনার এখান থেকে। ওইটুকুই আপনারা নিবেন, বাকিটা শিখে যাবেন। জি, এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হচ্ছে, আমার রিপিট কাস্টমারদের আসলে এরকমের যে একটা তালিকা করতে হয়, এটা আমার ছিল না জানা, ওইভাবে আসলে ওটাকে গুরুত্ব দেইনি আমি। এবার দিবেন। 2020 সাল থেকে আমার রিপিট কাস্টমার আছে, তো আমি এখন কি সেটা মানে ব্যাক ডেটে গিয়ে ওটাকে আমি রিপিট করতে পারি, মানে ওইভাবে একটা তালিকা তৈরি করতে আপনার পারি? সেই রিপিট কাস্টমারদেরকে আপনি এখন পার্সোনালি নক করবেন যে আপনারা আমার রিপিট কাস্টমার ছিলেন, আপনাদের জন্য আমার একটা এবার ডিসকাউন্ট থাকবে, আপনারা আবার আমার পেজ ভিজিট করেন। তাদেরকে আপনি একটু হ্যালো হাই করবেন, একটা মেসেজ সবাইকে দিবেন। এখনো তারা নিচ্ছে, বাট আমি যে তালিকাটা করিনি, সেটা কি আমি এখন করবেন? অবশ্যই। আজ থেকে আমি কি বলেছি সেটা হচ্ছে, এখন থেকেই যা কিছু গেছে অতীত সেটা শেষ, আজ থেকেই করবেন। আমি আপনার কাছে আবার আসব। দিদার, আপনি কিছু বলতে চান? হাত তুলেছেন অনেকক্ষণ। দিদার, দিদার আপনি হাত তুলেছিলেন। ওয়ালাইকুম সালাম। জি বলেন দিদা। ম্যাম, আমি অ্যাকচুয়ালি ফিশ নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি মার্কেটে ফিশ নিয়ে প্যাকেজিং করব, বিভিন্ন ভাগে ভাগ করব, একটা রেডি বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করার ইচ্ছা। সেই ক্ষেত্রে আমি ট্রেড লাইসেন্স কি নিব? মৎস্য বিক্রেতা এবং সরবরাহকারী। সেক্ষেত্রে আমি যেহেতু প্যাকেজিং করতেছি ম্যাম, ওই যে সরবরাহকারী। না, কোনো প্রবলেম নেই। না 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 না, সরবরাহকারী শব্দটা থাকতে হবে। আপনাকে একটা বুদ্ধি দেই, আপনি ইউনিয়ন পরিষদ থেকে নেন, খুব কম খরচে হয়ে যাবে। এই মৎস্য সরবরাহকারীর জন্য খুব বড় জায়গায় ট্রেড লাইসেন্স না হলেও চলে, সরবরাহকারী। না ম্যাম, আমি তো কাজটা আসলে ঢাকায় করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি, তাতে কি হয়েছে? আপনি ঢাকায় করেন। আপনি তো মাছ কি আর ঢাকায় উৎপাদন করবেন? মাছ তো পরে, তারপরে ধীরে ধীরে যাবেন। আমি এর মধ্যে একটা ছোট্ট উত্তর দিয়ে আনোয়ারা খাতুনের কাছে যাব। আচ্ছা ম্যাম, আমাকে স্মৃতি লিখেছেন, রিফাত জাহান স্মৃতি। ম্যাম, বিজনেসের ফার্স্ট দিকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া ঠিক হবে, নাকি কিছু টাকা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া উচিত? আমি বলি, আপনি কখন নিতে পারেন অ্যাডভান্স? এই যে ইসমেরা, আপনার একটু মিউট করেন, আপনার শব্দটা আসছে কেমন। ইসমেরা একটু মিউট করেন। যেমন ধরেন আপনি কোনো প্রি অর্ডার নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নিতে পারেন। আবার দেখেন আমাদের কোথায় প্রি অর্ডারে আমরা টাকা দিতে ভয় পাই। আমি নিজেও যেমন দিয়েছি অনেকগুলো গহনারা, যোগাযোগই করেনি এরা। সে পেজও আমি আসলে কোনো রাখিনি, ট্রেস রাখিনি, আর খুঁজে পাইনি। আমি কিন্তু তাদেরকে টাকা দিয়ে রেখেছিলাম। আমরা সাধারণত যেটা হয়, কেউ যদি কাস্টমাইজ কোনো কিছু দেয়, কাস্টমাইজ মানে তার মাপে পোশাক বানিয়ে দিতে হবে, তার ইচ্ছা মতো সেলাই করে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাডভান্স নেবেন। কিন্তু যদি দেখা যায় আপনার প্রোডাক্ট রেডি আছে, আপনি সেক্ষেত্রে আপনাকে প্রথম দিকে আপনার ক্যাশ অন ডেলিভারি, টাকা না দিলে তো ডেলিভারি ম্যান প্রোডাক্ট দিবে না, টাকাটা নিয়েই তো ডেলিভারি ম্যান প্রোডাক্ট ডেলিভারি করবে। এছাড়া আপনি প্রথম দিকে যদি চান যে আমাকে আগে অ্যাডভান্স দেন, এই মুহূর্তে এত কম্পিটিশন মার্কেট, আসলে
একটু কঠিন বিজনেস করা। আনোয়ারা খাতুন, আপনি কিছু বলতে চান, হাত তুলেছিলেন, যদি বলেন। কি করব ট্রেড আপনার লাইসেন্সটাতে? কিন্তু এখন অফলাইন বিজনেস হবে, তার মানে আপনার একটা ফিজিক্যালি শপ থাকবে, তাই না? জি জি। হ্যাঁ, তাহলে ওই যে আপনি এখন কি ধরনের খাবার নেবেন, ফাস্ট ফুড আইটেম, তাহলে আপনার নিতেই হবে ট্রেড লাইসেন্সটা ফাস্ট ফুড আইটেম। ওখানে উল্লেখ করব ফাস্ট ফুড আইটেম, হ্যাঁ, যেটা আপনি আমি কি নিজেই ফুড নিয়ে করছেন? যদি পেস্ট্রি শপ করেন তাহলে পেস্ট্রি শপ এন্ড ফাস্ট ফুড আইটেম। পেস্ট্রি শপ না, পেস্ট্রি শপ আসলে না, মানে আপনার ফাস্ট ফুড থাকবে, মানে ক্যাফে টাইপের ফাস্ট ফুডই হবে তাহলে এটাতে। হ্যাঁ, ফাস্ট ফুড আইটেম, জি ফাস্ট ফুড আইটেম করতে হবে। এমনিও যেহেতু আমি নিজেই ম্যানুফ্যাকচারার, মানে সবকিছু হ্যাঁ নিজেরই হ্যাঁ করা, হ্যাঁ তাহলে নিজের করবেন ফার্স্ট। আপনার যখন অফলাইন নিচ্ছেন তখন অবশ্যই এই ক্যাটাগরিটা ঠিকঠাক থাকতে হবে যে আপনি ফাস্ট ফুডই করবেন। অনলাইনে দিলে আমি শুধু খাদ্য সংক্রান্ত বলতাম, আপনি রান্না ফুডও দিতে পারতেন, ফাস্ট ফুডও দিতে পারতেন, নানা কিছু করতে পারতেন। ও আচ্ছা যেহেতু আপনি ফিজিক্যাল শপ দিচ্ছেন, ফিজিক্যাল শপ তো এটা একটু উল্লেখ থাকাটা বেটার। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তো আমি সব ধরনের ফুডই রাখতে পারি। জি জি জি, ফাস্ট ফুড আইটেম আপনি কফির সাথে আপনি ক্যাফেও দিয়ে দিবেন, ফাস্ট ফুডের সাথে ক্যাফে দিয়ে দিবেন, তাহলে এভরিথিং আপনার এটার মধ্যে ও চলে আচ্ছা, আসবে। ফাস্ট ফুড এন্ড ক্যাফে। ক্যাফে সবকিছু চলে আসবে, পোলাও বিরিয়ানিও চলে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা। মার্জিয়া খানম, আপনি লিখেছেন অনেক আন্তরিকতার সঙ্গে কথা বলেন, মনোযোগ, শোনার মানসিকতা। ধন্যবাদ। আপনারা আনন্দ পেলে তো আমারও ভালো লাগে, তাই না? আচ্ছা, আরেকটা সামাদ যেতে চাচ্ছেন, তার কাজ আছে। অবশ্যই সামাদ, আপনি এতক্ষণ ছিলেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেকটা সময় ছিলেন আমাদের সঙ্গে। দেখেন, আপনারা যারা আজকে অনলাইন বিজনেস করছেন, সারা জীবন শুধু অনলাইন প্ল্যাটফর্মে করবেন এটা না, আপনার তো সব হতে পারে, ব্যবসা বড় হতে পারে। তাই প্রথম থেকেই বলেছি এগুলো গুছিয়ে রাখবেন। আর এই যে রিপিট কাস্টমার, এগুলোকে একটু ভ্যালু দিবেন। আপনার যে কাস্টমার, তাকে একটু ভ্যালু দিলেই দেখবেন যে ব্যবসা আসলে চলছে। মার্জিয়া খানম, আপনি কিছু বলতে চান, বলেন। আপনি হ্যান্ড রাইজ করেছেন। ওয়ালাইকুম, জি হ্যাঁ, আমার হচ্ছে অ্যাগ্রো ট্যুরিজম করবো। এখানে জি মূলত অর্গানিক ভাবে শাকসবজি সহ অল ফার্মিং, একেবারে গরু ছাগল হাঁস মুরগি সহ হ্যাঁ আমরা জি হচ্ছে উৎপাদন করি। এটা হচ্ছে আমি শুধু ওই ফার্মিং এর ট্রেড লাইসেন্সটা করেছি। তো জি এই ক্ষেত্রে কি আমার থাকতে হবে, যেহেতু আমার না, ভ্যারাইটিস? আপনি ভ্যারাইটিস কি ফার্মিংই তো করছেন, ফার্মিং আছে সেই সাথে আপনি শাকসবজি উৎপাদন করছেন, এই তো। হ্যাঁ, এখানে আমরা ওই মানে প্যাকেটজাত করারও চিন্তা ভাবনা আছে আর কি। ও, তাহলে আপনি এরপরে যখন রিনিউয়াল করবেন না, ফার্মিং এর সঙ্গে সরবরাহকারী শব্দটা লাগিয়ে দিন। হ্যাঁ, আমরা অন্য সরবরাহকারী। সাথে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি আসছি আপনার সঙ্গে রাজিয়া, এই যে একটু শেষ করি। মার্জিয়া, আপনি এইবার যখন রিনিউয়াল করবেন হ্যাঁ নেক্সট ইয়ার। আপু, আমার একটা বাসায় একটু গেস্ট আছে, আমি একটু পরে জি জি জি, আসছি। অবশ্যই, জি জি রাজিয়া, অবশ্যই আপনি আসসালামু যান। আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন রাজিয়া। মার্জিয়া, আপনি যেটা করবেন আমার আরেকটু এরপরে। জানার ছিল হচ্ছে আমি এটা আমি যে কোনো কেন আমার ফাইল যখন সাবমিট করি তখন এটা এসএমই হিসেবে দেখা হয়, বাট আমি চাচ্ছি আমার এটা একটা স্টার্ট আপ হবে, আর যেহেতু আমি সারা বাংলাদেশে কাজ করব। না, এসএমই দেখা হয়, স্টার্ট আপ এই ব্যাপারটা তো আসলে এই ফার্মিং এর জিনিসটা আপনার ওই স্টার্ট আপ করতে গেলে তার প্রোফাইলটা এভাবে তৈরি করতে হয়, নিশ্চয়ই আপনার ওখানে এই এসএমই সেকশনের মধ্যে রাখা আছে, এই জন্য এটা দেখছে। আর আপনার ফাইলটা কোথায় দেখা হয়, আপনি আমাকে একটু বলেন তো, কোথায় এসএমই হিসাবে দেখে? লাইক আমি একটা পালস বাংলাদেশে একটা এনজিওতে সাবমিট করেছিলাম কক্সবাজার। আমি আমার বাবার বাড়ি কক্সবাজারে। তো জি, ওইখানে ওনারা আমি স্টার্টআপ হিসেবে দিয়েছিলাম, তো ওনারা সেটা এসএমই ফাইলে রেখেছেন। আবার এসএমইও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাই। এসএমইও মানে কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা, স্মল অ্যামাউন্ট নিয়ে যারা কাজ করে, এসএমই নট ব্যাড। স্টার্ট আপ আর এসএমইর মধ্যে যে খুব বেশি পার্থক্য আছে তা কিন্তু না, মানে জিনিস দুটো প্রায় একেবারে কাছাকাছি, সিমিলার। এসএমই মানেও যারা একদম ক্ষুদ্র তারা, আর স্টার্ট আপ মানে কি আপনি মাত্র শুরু করতে যাচ্ছেন, আপনার কোনো বিজনেস প্ল্যানিং নাই, কিচ্ছু নাই, আপনি এটাকে শুরু করবেন, পরিকল্পনা থেকে আপনি নিচ্ছেন। আপনার ট্রেড লাইসেন্সের একটু যদি বয়স বেশি হয় আপনাকে তো স্টার্ট আপে ফেলতে পারবে না, ট্রেড লাইসেন্সের না, এজের সাথে। আমি লাইসেন্স যদিও অনেক আগে করেছিলাম, আমি পার্ট নিয়েও কাজ করতাম,
কিন্তু সেটা আমি করোনার পর থেকে এটার কন্টিনিউ করি না। জি, আমি এই এখন যে ব্যবসা না করলে কি হবে, ট্রেড লাইসেন্সের বয়স বেড়েছে না, এই জন্য এটাকে স্টার্ট আপ নিতে পারেন না। স্টার্ট আপ মানে তো আমি জাস্ট শুরু করেছি মাত্র, এই জন্য আপনার এটাকে হ্যাঁ, এসএমই তে নিয়ে তো আমার গিয়েছি। ফার্মিং এর যেটা ব্যাপার সেটা হচ্ছে জি আমার এখানে তো আমরা একটা মানে একেবারে উৎপাদন থেকে শুরু করে জি ভোক্তা পর্যায় পর্যন্ত আমরা হচ্ছে নিজেরাই কাজ করতেছি এবং অন্যান্য কৃষকদের কাছ থেকে আমরা এই সংগ্রহ করতেছি এবং জি হচ্ছে আমরা স্বপ্ন মিনাবাজার হ্যাঁ আউটলেট গুলোতে আমরা হচ্ছে আমাদের পণ্যগুলো দিচ্ছি এবং আমাদের জি পরিকল্পনা আছে সামনে নিজস্ব হচ্ছে আউটলেট করব। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে স্টার্ট আপ হন আপনি আমাকে বলেন তো। আপনাকে তো এসএমই চেয়ে রিটেলে নিয়ে যাওয়া উচিত ছিল, তাও তো আপনাকে এসএমই তে রেখেছে। হ্যাঁ সেটাই, এই জন্য আমার প্রোফাইলিং ঠিক আছে, আমি ওনারা কোনো ভুল প্রোফাইলিং করেননি। আপনি এত কিছু করছেন অথচ স্টার্ট আপ, আপনি স্টার্ট আপ হলে যে দিলরুবা খানম, এই যে ওনারা যেটা যারা বুঝান, আছে আনোয়ারা খাতুন, এরা কি হবে বলেন? না ওনারা যেটা বুঝান যে যেমন চাল ডালের কথা ওনারা বলেন যে এটাও তো অনেক বছর আগে থেকে শুরু হয়েছে, বাট এটা মানে দেশের পরেও মানে এটা পরিধি বেশি, ওনারা এটাই বুঝাতে চান। ওনারা মানে স্টার্ট আপ বলতে এটাই বুঝাতে চান না যে আর্লি শুরু করেছে এখনই শুরু করতে যাচ্ছি, সেরকমটা ওনারা বুঝান না। ওনারা যেটা বলতে চান যে এটা পরিধি অনেক বেশি, স্টার্ট আপ যেটা হচ্ছে হ্যাঁ, সারা স্টার্ট বাংলাদেশ। আপের অনেক কিছু অসুবিধা কোথায়? আপনার স্টার্ট আপ হতে হবে এমন তো কোনো কথা নাই। এই যে আজকে চাল ডালের কি মার্কেট তৈরি হয়ে গেছে, কি দারুণ একটা কাজ করছে ওরা, অথচ করোনার সময় কিন্তু ওদের মানে মার্কেটটা ভালো হলো। তার আগে তো আমরাও হ্যাঁ স্বপ্ন এগারোতে বাজার করতে যেতাম, আমি নিজেও এখন যাই না, আমার সবকিছুই চাল ডালের মাধ্যমে আসে, এত সময় আমার নাই। একটা ব্যাপার কি আপনাকে বুঝতে হবে, যত আমরা বেশি ব্যস্ত জীবনে জড়াবো, আমাদের দেশে যত নারী পুরুষ সবাই মিলে বাইরের কাজে জড়িত হবে, তত আমাদের অফলাইন শপিং বন্ধ হয়ে যাবে, আমরা অনলাইন বেস নির্ভর আমাদের হয়ে যাবো। পরিকল্পনা আছে যে শহর ভিত্তিক আমরা অনলাইনে হচ্ছে অর্ডার নেব অ্যাপসের মাধ্যমে এবং আমরা জি ফ্রিতে হোম ডেলিভারি দেবো, এরকম একটা হ্যাঁ, পরিকল্পনা আমাদের আছে। এইরকম পরিকল্পনা মানে আপনি কিন্তু উদ্যোক্তা না, আপনি মোটামুটি ব্যবসায়ী হয়ে যাচ্ছেন, বেশ বড় ইয়ে নিয়েছেন, আপনাকে অভিনন্দন। আমি চাই আপনি একদম আরো সুন্দর করে এগিয়ে যান নতুন বছরে, অনেক অনেক শুভকামনা। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকজন কি লিখেছে, আপনাকে ধন্যবাদ। আমি দিলরুবা, আমি অর্গানিক মেহেদি নিয়ে জুন 2000, একটু এটা চলে গেছে, একটু আমি বের করে দেখি। আমি অর্গানিক মেহেদি নিয়ে জুন 2024 থেকে কাজ শুরু করেছি, একেবারে নতুন স্টার্ট আপ। হ্যাঁ, আপনি যখন অর্গানিক মেহেদি নিয়ে নতুন শুরু করেছেন, মেহেদির মার্কেটিংটা যেটা আপনি যখন অনলাইন বেস করবেন, আপনার কিন্তু মাথায় রাখতে হবে মেহেদির সাথে কালার বাড়াতে যে এমন কোনো কেমিক্যাল দিয়েন না যার আদার্স কোনো রিয়াকশন আছে। এই যে আপনার যিনি ক্লায়েন্ট, আপনি কিন্তু জানেন না উনি কোনো অ্যালার্জির পেশেন্ট কিনা, অ্যাজমার পেশেন্ট কিনা, তার আদার্স কোনো কেমিক্যাল রিয়াকশন আছে কিনা। তাই আমি সবসময় বলবো, যারা এই জাতীয় ফুডের বা পণ্য যেগুলো শরীরের সংস্পর্শে আসবে, এই জাতীয় জিনিস নিয়ে কাজ করেন, সবসময় মাথায় রাখবেন এমন কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না যেটার এই ধরনের স্পেশাল কোনো রিয়াকশন হয়। আপনার কাছ থেকে 200 জন নিয়েছে, 199 জনের কিছু হয়নি, একজনের হয়েছে, ওটা আপনার মার্কেট ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট জি কেমিক্যাল রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে যে মেয়েদের কালার ডার্ক করার জন্য আমরা নানা কিছু দেই, এটা প্রাকৃতিক কোনো কিছু দেওয়া যায় কিনা দেখতে পারেন, বা কেমিক্যাল দিলেও সেটার পার্সেন্টেজ বা ম্যাম, হিসাব। আসলে আমার এইটাতে একদমই সবকিছুই ন্যাচারাল। জি রাজস্থানি মেহেদি, এসেনশিয়াল অয়েল, সুগার এন্ড হচ্ছে গিয়ে লেমন জুস। হ্যাঁ, এটা একদম পুরাটা আসলে প্রাকৃতিক একটা ব্যাপার হ্যাঁ থাকে। আমি আমি কিভাবে জানি জানেন, আমি দেখেছিলাম আমার এক কাছের মানুষ এই যে টিউব মেহেদি কিনেছিল, হয় না 5 মিনিটে দিয়ে কালার হয়ে যায়। হ্যাঁ ফোস্কা পড়ে যায়। হ্যাঁ, ফোস্কা পড়ে আমার গিয়েছে। ভাগ্নির এরকম একবার হয়েছে, হাতে একদম তার ফোস্কা মানে পড়ে তার গেছে। হচ্ছে কেমিক্যাল রিয়াকশন হয়েছিল। হ্যাঁ আমরা যারা এমন কোনো পণ্য নিয়ে ব্যবসা করব যেটা যে স্কিনে লাগাচ্ছি, চুলে বা খাচ্ছি, হুম সেখানে যেন কোনো প্রকার এমন কেমিক্যাল ব্যবহার করা যাবে না যেটা রিয়াকশনে কোনো ক্ষতিগ্রস্ততা তৈরি হয়। আর জি সত্যিকার অর্থে বিশেষ করে আমি ইদানিং দেখি খুব রং ফর্সাকারী ক্রিম, ঘরে বানানো ক্রিম, এই জাতীয় ব্যবসা করার আগে আমি কিন্তু একটু সতর্ক থাকতে বলবো। প্রকৃতি যে রং দেয় সেটাকে উজ্জ্বল করা যায়, সেটা চেঞ্জ করে ফেলা যায় না, সেটাকে আসলে চেঞ্জ করে করা যায় না।
এই জাতীয় যে কেমিক্যাল, এগুলোর কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক। আপনি মনে করেন 5 বছর আগে থেকে বিক্রি করতে করতেও না এখন আপনি ওটার করেন না, আপনি ওই পেজে অন্য জিনিস বিক্রি করছেন, আপনার খুব ভালো মার্কেট হয়ে গেছে, ব্যাস ওখানে সে একটা কমেন্টস করে দিয়ে গেল যে উনার ওইটা ব্যবহার করে আমার এই জিনিসটা ঘটেছে। আমি একটা বেড কভার কিনি, ওখান থেকে একটা বেড কভার আমারও খুব পছন্দ হয়েছে, ওখানে একজন কমেন্টস করেছে যে ওনাদের কাছ থেকে উনি পুরো সেট নিয়েছিলেন, লিখেছে আমি প্রায় 11,000 টাকা খরচ করেছি, কিন্তু ছবিতে যা দিচ্ছে ওনারা সেটা দেননি, দিয়ে উনি যে প্রোডাক্ট পেয়েছে তার ছবি তুলে দিয়ে দিয়েছে, শেষ। আর কেউ ওই প্রোডাক্টটার এই জিনিসটা নিতে চাই না আমরা, এটা কারণ উনি দিয়ে দিয়েছে, যে একটা ব্যাড রেপুটেশন। হয়তো ওই একটা পিসে একটু খারাপ হয়েছিল, কিন্তু ওই একটা ব্যাড রেপুটেশন ওনার এই লটের প্রতিটা জিনিসের অর্ডার বাতিল করে ফেললো। এই অনলাইন বিজনেসের ক্ষেত্রে এটা আমাদের খুব সতর্ক থাকতে হবে, রেপুটেশন। অফলাইনের ক্ষেত্রে তাও কিন্তু রেপুটেশন উদ্ধার করা সহজ, এত মানুষ জানে না, আর অনলাইনে তো ওই যে একটা কমেন্টস করে দেয় সবার কাছে পৌঁছে যায়। এই জন্যে এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন যে রেপুটেশন ঠিক রাখতে হবে। আর একটু ফোকাস, যারা নতুন ব্যবসা করতে শুরু করেছেন আমি বলবো 2025 সালের প্রথম 6টা মাসকে এইভাবে ভেবে নেন যে আমি প্রফিট করব কি করব এটা পরে, আমি শুধু ফোকাস করব আমার পণ্য, আমার ব্যবসা, আমার মার্কেটিং। আমার পরে ভরসা রাখেন 6 মাস, 6 মাস পরে যদি আপনাদের সঙ্গে আমার আবার দেখা হয় আপনারা বলবেন এই 6 মাসের অধ্যাবসায়, এই 6 মাসের ফোকাস আপনার ব্যবসাটাকে কোথায় নিয়ে গেছে। এগুলো আমাদের কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমরাও তো জীবনের এই ধাপগুলো পার হয়ে এসেছি না। ফোকাসটা রাখতে হয় এবং নিয়মিত মার্কেটিং, মার্কেটিং জিনিসটা নিয়মিত। আপনার যদি লিগ্যাল ডকুমেন্টস ঠিক থাকে, আপনার পণ্য আপনি যা দেখাচ্ছেন সেটাই যদি দেন, একটু 19-20 এটা হতেই পারে, পণ্যের গুণগত মান যদি ঠিক থাকে, আপনি একটা মার্জিন প্রফিট করেন এবং মার্কেটিংটা ঠিক মতো করেন, আপনি সফল হবেন হবেন হবেন, ব্যর্থ হওয়ার কোনো জায়গা নাই তো। ব্যবসার জিনিসই তো এগুলো, যেমন লিগ্যাল ডকুমেন্টস ঠিক আছে। আনোয়ারা খাতুন, আপনি কিছু বলতে চান? জি, আবারও কথা বলছি জি একটু। জি বলেন। আমি তো অনলাইনটাকে আমার ঠিক রাখবো, আমি অনলাইনটা আমার কন্টিনিউ থাকবে, ওটা জি, রেখেই আমি আসলে পাশাপাশি একটা অফলাইন ঝুঁকি নিতে করতে চান। চাচ্ছি জি যে জি না আমি আসলে একটু আগানোর চেষ্টা করি। সেক্ষেত্রেও জি, কি ওই একই লেখাতেই আমার ট্রেড লাইসেন্স করতে হবে? একটাতে ওই ট্রেড লাইসেন্স দিয়ে আপনার চলবে, আপনি যেটা অফলাইনের জন্য করছেন না এইটা দিয়েই চলবে, অনলাইনে ট্রেড লাইসেন্স ও, থাকলে একটা দিয়েই আর হয়ে যাবে। আর যদি আমি অনলাইন, হ্যাঁ আর বলেন। যদি শুধু অনলাইন করেন সেটাতে মানে অফলাইন করতে গেলে আপনাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে ক্যাফে দিচ্ছেন যেহেতু এটা থাকতে হবে। আর শুধু আপনি যদি অনলাইন বিজনেসেই রাখেন তখন তো আপনার ক্যাফে শব্দের দরকার নেই, খাদ্য আচ্ছা, খাবারের সেক্ষেত্রে যদি ক্যাফেটা থাকে সেক্ষেত্রে তো আবার ঝামেলা হতে পারে যদি ক্যাফে উল্লেখ না, না থাকে। আপনি একটা জিনিস দেখেন, অফলাইন করতে গেলে আপনার ক্যাফে থাকতে হবে, অনলাইনের দরকার নাই, কিন্তু আপনি ক্যাফে এবং অফলাইনের ট্রেড লাইসেন্স দিয়ে আপনি অনলাইনেও করতে পারবেন। এখন সবারই আছে না, প্রত্যেকটা বড় বড় খাবারের দোকানেরই তো অনলাইন পেজ আছে, আমরা অর্ডার করছি। শুধু তো ফুড পান্ডা না, ওদের নিজস্ব ডেলিভারি ম্যান দিয়েও দিচ্ছে। আপনার অফলাইন থাকলে সেই ট্রেড লাইসেন্সটা ক্লিয়ারলি থাকতে হবে, আর অনলাইন থাকলে শুধু অনলাইন থাকলে আপনার খাবারের ব্যবসা দিয়েই চলবে। আপনারা যারা অনলাইন শুধু অনলাইন ভিত্তিক দিচ্ছেন, যা ছবি দিচ্ছেন সেটার সঙ্গে যেন আপনার প্রোডাক্টের মিল থাকে। এই গুণগত মান যদি ঠিক না থাকে, আপনি আমাকে ছবিতে দিলেন রানী গোলাপি, পাঠিয়ে দিলেন বেগুনি, তখন কিন্তু এটা একটা আসলে খারাপ জিনিস। ছবি বড় ফ্যাক্ট। আপনি লিখতে পারেন আলোর তারতম্যের কারণে সামান্য এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনি আমাকে রানী গোলাপি পাঠিয়ে ছবি দিয়ে আপনি আমাকে ডার্ক বেগুনি পাঠিয়ে দিলেন, তখন তো এটা হলো না, তাই না? আমি কিন্তু আর দ্বিতীয়বার যাব না, যে উনি তো কালারই ঠিক রাখতে পারেন না। এবং আপনারা যারা পোশাকের ব্যবসা করেন, আমি সবসময় বলবো পোশাকের সামনে পিছনের এগুলোর কিন্তু ছবি করবেন, দরকার হলে ভিডিও বানাবেন। মার্কেটিং, দিস ইজ মার্কেটিং। আপনার সব ক্লায়েন্ট তো না যে চুপচাপ নিবে, কিছু ক্লায়েন্ট খোঁচাতেই থাকবে, এটার এইখানে কেমন, হাতের কাপড় কতটুকু, পায়ের কাপড় কতটুকু, এটা সেটা, আপনাকে কিন্তু বিরক্ত হওয়া যাবে না। ওই যে বললাম 6টা মাস ফোকাস রাখেন, আপনার ক্লায়েন্টের একটা শ্রেণী তৈরি হয়ে গেলে দেখবেন কি অটোমেটিক। আমরা দেখেন মাছ কিনি, মাছ কিনতে গেলে আমরা আমাদের পরিচিত মাছওয়ালার কাছেই যাই না বারবার, অভ্যস্ততা। আমরা যারা মানুষ, আমাদের না জন্মগতভাবে আমাদের ব্রেইনের মধ্যে একটা অভ্যস্ততা দেওয়া আছে।
অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে, হৃদয় দিয়ে দিবে। আচ্ছা, আমাকে আরেকজন হাত তুলেছেন, বিডি এমডি, বলেন আপনি কি বলতে চান? হাত তুলেছিলেন, আনমিউট করতে হবে কিছু বলতে গেলে। আচ্ছা, যাই হোক, আপনি হয়তো এমনি হাত তুলেছিলেন। আমরা আজকে যেহেতু ম্যাম আমার কমেন্টে রিপ্লাই দিন প্লিজ। দেখি নাজিয়া তাসমিন, সরি অনেকগুলো কমেন্টস ঢুকে যায় তো। নাজিয়া তাসমিন ম্যাম আমার কমেন্টে রিপ্লাই প্লিজ। নাজিয়া তাসমিন আপনি কোথায় কমেন্ট করেছিলেন? আমার তো চোখে পড়ছে না নাজিয়া তাসমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, দেখছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ম্যাডাম আমি হচ্ছে খাদিজা আক্তার। ও আচ্ছা, ম্যাডাম হচ্ছে আমি খাদিজা, হ্যাঁ জি জি জি, খাদিজা লেখা থাকতে হবে তো, নইলে তো আমরা কনফিউজ হয়ে যাই। বলেন খাদিজা। ম্যাডাম আমার হচ্ছে ওইটা ছোট একটা কোম্পানি, ওটার নাম হচ্ছে স্মৃতি ক্রিয়েশন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝে উঠতে পারছি না, স্মৃতি ক্রিয়েশন, জি বলেন খাদিজা। ম্যাডাম আমি হচ্ছে 2021 সালে কাজ শুরু করছি, মানে জি, একটা মেশিন দিয়ে ম্যাডাম কাজ শুরু করছি আর কি। আমি আচ্ছা, যেখানে থাকি তার পাশাপাশি ফ্ল্যাট বাসায় কাজটা করি। জি, হচ্ছে এখন আল্লাহর রহমতে আমার হচ্ছে আপনার 8টা মেশিন, বাহ, কংগ্রাচুলেশনস, 28 জন কর্মচারী। বাহ বাহ, খুব ভালো। আর সবাই মহিলা। আমি জি, হচ্ছে মহিলাদের প্লাজো, টপস, হ্যাঁ ফ্রক, হ্যাঁ হ্যাঁ, এগুলো বাচ্চাদের তৈরি করেন। ওইগুলো তৈরি করি ম্যাডাম। জি জি, খুব ভালো জিনিস তো। হ্যাঁ, বলেন আপনি। ম্যাডাম জি, ম্যাডাম এখন হচ্ছে যে এখন আল্লাহর রহমতে আমার এতটাই ভালো হচ্ছে, এখন আমি একটা বড় খোলা জায়গা স্পেস নিয়ে শুরু ফ্যাক্টরি করা প্ল্যান দিতেছেন। করতেছি আর কি। জি 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 মানে এখন ভালো অর্ডার আছে, মানে আমরা হচ্ছে ঢাকা চক বাজারে হোলসেল করি। জি, আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের আপনার মাদারীপুরও আমাদের মাল যায়, বাহ মানে বাহ, ওনারা খুব এখান থেকে ভালো এসে খুব ভালো নিয়ে যায় আর খুব ভালো, হ্যাঁ প্রোডাক্ট চাই। জি, ম্যাডাম। ম্যাডাম এখন হচ্ছে আমার ওই খোলা স্পেসটা নেওয়ার জন্য আপনার মানে খুব অনেক বড় অ্যামাউন্ট একটা টাকা দরকার। জি, ম্যাডাম হচ্ছে যে ওই জায়গাটা ভাড়া নিতে গেলে আমাকে 3-4 লাখ টাকা হ্যাঁ অ্যাডভান্স করতে হ্যাঁ হবে, হ্যাঁ আরো কিছু মেশিনারিজ বাড়াতে হবে, সেই জন্য হ্যাঁ। আর কি ব্যাংক লোনের জন্য আমি খুবই করতেছি, মানে দুই এক জায়গায় কিন্তু গেছি মানে। আপনার ব্যাংক লোনের জন্য ঘুরলে আপনি কোন ব্যাংকে ব্যাংকিং করেন, কোথায় আপনার অ্যাকাউন্ট আছে, এগুলো তো আগে ঠিকঠাক করতে হবে। ম্যাডাম আমি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করছি, মানে কতদিন আমার আগে করেছেন? 1.5 বছর হবে। আপনি আপনার এই যে স্মৃতি ক্রিয়েশন বিডির নামেই করেছেন? জি আপনি এখন ওদের সঙ্গে যোগাযোগ করেন, ওরা দিবে লোন। আপনার সমস্ত কিছু যদি প্রোফাইলিং ওদের, ওই যে মার্কেটিং এর যারা থাকে না, মার্কেটিং, জি ওই মার্কেটিং এর কারোর একজন, আপনি যে বলবেন আপনাদের কোন একটা মার্কেটিং এর লোকের সঙ্গে আমাকে একটু কানেক্ট করে দেন, দেখবেন ওরা সবকিছু করবে। কারণ আপনার ব্যবসা তো ভালো যাচ্ছে, ছোট জি লোন আপনাকে দিবে, এসএমই লোন দিবে, যদি আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে। কেন আমি বারবার ট্রেড লাইসেন্স করতে বলি, ট্যাক্স টোকেন রেডি রাখতে বলি জানেন? এই যে দেখেন আপনার জীবনে একটা সুযোগ এসেছে। আপনি জি যেদিন ম্যাডাম। প্রথম একটা মেশিন বসিয়েছেন সেদিন থেকে যদি আপনি জাবেদা খাতা মেনটেন করতেন, আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতেন, আপনি দেখতেন হাই প্রোফাইল হয়ে যেতেন। ম্যাডাম হচ্ছে জাবেদা খাতার কথা ম্যাডাম আমি আগে জানতামই না, আপনাদের এখানে এসে ট্রেনিং করে আমি এখন এখন আমার মনে হচ্ছে আমি অনেক কিছু শিখে ফেলছি, অনেক এই যে বুদ্ধি দেখেন, খুলে গেছে আমার। আমার এগুলো এখন মনে হচ্ছে যে আমার এগুলা যদি আমি আগে করতাম তাহলে মনে হয় আমি আরো আগেই মনে হয় ব্যাংক জি লোনটা পেতে পারতাম। জি জি জি, এগুলো না থাকলে তো ব্যাংক লোন দেয় না, এটাই বারবার বলি যে কিছু অল্প ম্যাডাম আমি কিছু। জানতাম না আসলে যেটা। হ্যাঁ, আপনার তো জানার কথা না, আপনার তো একটা জি প্রফেশন না। আমরা যে এত বক বক করি, সব কথা নেওয়ার দরকার নেই, কিছু কথা গ্রহণ করেন, কিছু কথা গ্রহণ করে ওইটাকে কাজে লাগালেই দেখবেন হয়ে যাবে। আপনি এই বারবার জাবেদা খাতা, রিপিট কাস্টমার, আপনার ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, ট্যাক্স টোকেন, কেন বলি যখন একটা বড় সুযোগ আসবে এগুলো রেডি না থাকলে আপনি এটাকে অ্যাপ্লিকেবল করতে পারবেন না, কাজে লাগাতে পারবেন না, খুব ম্যাডাম দরকার। আমার পুরো ব্যবসাটাই আপনার অফলাইনে। জি অনলাইনে আমি অল্প কয়েকদিন হয়েছে, মানে আমি জি পেজ খুঁজছি আর কি, স্মৃতি ক্রিয়েশন দিয়ে, মানে জি, মানে এখন একজনে বললো আর কি, ওই যে সামাদুল সামাদ উনি বলছে আর হ্যাঁ কি তুমি অনলাইনে তুমি কিছু করো। হ্যাঁ হ্যাঁ, আপনি অফলাইন তো চলছে, আপনি অনলাইনটাকেও সচল রাখবেন। এখন তো অনলাইনই বাজার, অফলাইনে তো আপনার রিটেল যাচ্ছে বা আপনার পাইকারি যাচ্ছে, তাই না? জি আপনার জি আবার ছোট ছোট যদি কিছু অফলাইনে অনলাইনেও যায়, লস নাই তো, না এগুলো কিছু লস নাই। এখানেও দেখবেন যে আপনি বড় আপনার কাছ থেকে পাইকারি লটে লটে নিয়ে আরেকজন বিক্রি করছে, পেয়ে যাবেন। আচ্ছা, আমাকে এই যে জুয়েলারি, নাজিয়া আপনি একটা কোশ্চেন করেছিলেন, ওয়ালাইকুম সালাম। আমি জুয়েলারি আইটেম নিয়ে অনলাইন বিজনেস শুরু করছি, পেজ আছে, এই জন্য কি আমার ট্রেড লাইসেন্স নিতে হবে আর আদার্স কোনো পেপার? নাজিয়া, আপনার অবশ্যই একটা ট্রেড লাইসেন্স দেবে, সেটা আপনি জুয়েলারি ব্যবসা যুক্ত করবেন। আপনারা জানেন এখন অনেক মেয়েকে আমি দেখেছি
অনেক মেয়ে তারা উচ্চ শিক্ষিত, ভালো ফ্যামিলির, মানে ভালো মানে বেশ, বাংলাদেশ এখন অনেকেই চেনে তাদের, এইরকম ফ্যামিলির ওই যে শ্যাকরাদের দিয়ে তৈরি করছে, ডিজাইন করছে না নানা রকম, মানে যে যারা আগে সোনা রূপার গহনা বানাতেন তাদের তো এখন ওইভাবে মার্কেট নাই, গোল্ড তো এখন সব রেডিমেড বাইরে থেকে হয়ে আসে। এই যে বেকার হয়ে যাচ্ছে এই শ্রেণীটাকে দিয়ে তৈরি করছে, এবং এগুলোর কি মার্কেট, কি প্রাইস। আমি তো কিনছি এক জোড়া বালা কিনতে গেলে প্রায় 55, মানে আমি এক জোড়া বালা কিনলাম 5500। আপনারা যারা জুয়েলারি নিয়ে কাজ করছেন, আমি আপনাদেরকে বলবো নিত্য নতুন চিন্তা করেন, আপনার স্থানীয় কে এগুলো নিয়ে তৈরি করে, এটার কিন্তু খুব ভালো একটা সামনে মার্কেট আছে। কেন মার্কেট আছে? যে পরিমাণ গোল্ডের দাম বেড়েছে, মানুষ আর গোল্ড কিনবে না। রূপার জুয়েলারি যেহেতু কিনলে এতগুলো দাম দিয়ে কালো হয়ে যায় মানুষ, রূপার জুয়েলারিও কিনবে না, মেটাল কিনবে, মেটালের সঙ্গে পুঁথি চাইবে, মিনা চাইবে। আপনি যদি জুয়েলারি নিয়ে সারাক্ষণ চিন্তা করেন, আপনি যদি কিছু ডিজাইন আইটেম ইউনিক বের করতে পারেন, প্রমিস এন্ড বিলিভ মি এটা চলবে। আমি নিজে প্রচুর নানা রকম জুয়েলারি কালেকশন আমার আছে, আমি পছন্দ করি, আমার মতো হাজার হাজার মেয়েরা আছে। তাই যারা যে না যে, আমি আপনাকে বলছি, আপনাকে সাহস দিচ্ছি, আপনি জুয়েলারি আইটেম নিয়ে এগিয়ে যান, এমন টাইপের ভেরিয়েশন আনেন যা অন্যদের চেয়ে একটু আলাদা বা একটু ডিফারেন্ট লুক দেয়, চলবে, এই বিজনেস চলবে এবং করাও খুব একটা কঠিন হবে না। প্রথমে অল্প দিয়ে শুরু করেন, ধীরে ধীরে বড় করবেন। আমার একজন আছেন আবার স্মৃতি ক্রিয়েশন, আপনি কিছু বলতে চান? আপনি আবার হাত তুলেছেন। ম্যাডাম হচ্ছে যে আমি বলতে চাচ্ছিলাম যে আমি ব্যাংক লোনটা শুধু ওই ব্যাংক ম্যানেজারের সাথে কথা বললেই হবে নাকি আরো কোনো কিছু লাগবে? ব্যাংক ওই যে ম্যানেজারের সাথে কথা market এ। বললেই কি হয়, তাদের হাজারটা চাওয়া আছে, সেই কাগজগুলো তো আগে পূরণ করতে হবে। ও, মানে না ওরা ম্যাম আপনার আমি ফ্যাক্টরি ট্রেড ভিজিট লাইসেন্স করবে। করেছি 2 শোনেন, বছর 2 বছর হয়ে গেছে আমার ট্রেড লাইসেন্সের বয়স। আপনার ট্রেড লাইসেন্সের বয়স 2 বছর হলে তবে ওনারা আপনার ফ্যাক্টরি ভিজিট করবে। ওনাদের রিকোয়ার আছে হেড অফিসের, বাংলাদেশ ব্যাংকের এবং ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসের, সেগুলো পূরণ করতে হয়, যেগুলো আপনারা এই যে করেননি। আপনার যদি আজকে জাবেদা খাতা থাকতো, আপনি কত কিছু বের করেছেন, কোনটা দিয়েছেন, তাহলে আপনি দেখতেন যে ওনাদের জন্য এগুলো সহজ হয়ে যেত। এগুলো সব বানাতে হয়। আপনারা ভাবেন আমার অ্যাকাউন্ট আছে, আমি ব্যাংকে যাব, চাইবো, লোন দিয়ে দিবে, এটা এত ইজি না, অনেক ডকুমেন্টস মিলতে হয়। যে আপনি এতদিন ব্যবসা করেছেন, আপনার এই পরিমাণ লাভ হয়েছে, আপনি এই পরিমাণ প্রোডাক্ট সেল করেছেন, আপনার এত পরিমাণে কাস্টমার আছে, সেগুলো তো সব খাতা মানে ওদের ফর্ম আছে, সমস্ত কিছু ঘর পূরণ করতে হয়। আপনারা যেগুলো মেনটেন করেন না, তখন যে আপনাদের করে। আচ্ছা, ওনার প্রোডাক্ট হচ্ছে SM রমন, ওনার প্রোডাক্ট রেডিমেড গার্মেন্টস, মেয়েদের রেডিমেড গার্মেন্টস। একজন কোশ্চেন করেছিল স্মৃতি ক্রিয়েশন বিডি যে আপনার প্রোডাক্ট কি, ওনার রেডিমেড গার্মেন্টস এর প্রোডাক্ট। এবং আপনি জানেন এগুলোর কিন্তু ভালো চাহিদা আছে, যে আমরা বাসায় পরি প্লাজো গুলো, এগুলো তো আমরা একটু কম টাকার মধ্যে চাই, বাসায় পরবো, 1.5 মাস 2 মাস ফেলে দিব। তাই এই জাতীয় জন্য প্রচুর মার্কেট আছে, কিন্তু আপনাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। আপনি আজকে ব্যবসা করছেন 4 বছর, আপনার ট্রেড লাইসেন্স মাত্র 2 বছর, ব্যাংক অ্যাকাউন্ট মাত্র 1.5 বছর, জি আপনার জাবেদা খাতা নাই, জি ম্যাডাম, কাস্টমার লিস্ট নাই, জি কি পরিমাণ প্রোডাক্ট প্রতি মাসে সেল হয় তার হিসাব নাই। না আসলে নিজেই করতেছি তো, মানে নিজে উদ্যোক্তা, নিজেই সবকিছু করি। হ্যাঁ, আমরা সেজন্য তাই করি, আর প্রথম অবস্থায় তো নিজেই করতে হয়। এই জন্যই তো বললাম ফোকাস এবং টাইম। আপনি বড় হতে চান, ব্যবসা করে অর্থ এবং সুনাম দুইটা উপার্জন করতে চান, আপনাকে তো সময় ইনভেস্ট করতে হবে বোন, জি সময়। ম্যাম, ধন্যবাদ এইভাবে ম্যাম। করতে হবে। আমি এই ডিসেম্বর মাস থেকেই আমি শুরু করব, সবকিছু জাবেদা খাতাও করব, সবকিছু করব। অনেক আপনারা ধন্যবাদ। করলে আসলে আমার এই যে 4টা ক্লাসের যে আমি সময়টা দিলাম, এটা আমি সফল। জি আপনারা ধন্যবাদ ম্যাম, আপনাকে অনেক আল্লাহ ধন্যবাদ। হাফেজ। আল্লাহ হাফেজ। আর কি কেউ কিছু? আনোয়ারা খাতুন, আপনি কিছু বলতে চান? আপনি হাত তুলে আছেন। আর কি কারোর কোনো কোশ্চেন আছে? আপনি তো এটা অনলাইন সেশন করছেন আমাদের সাথে, জি, আমরা কি একটা জি। অফলাইন সেশন আশা করতেই পারি আপনার কাছে? এটা যদি যারা এটার আয়োজক, ওনারা যদি অফলাইন সেশন করেন, অবশ্যই আপনাদের সঙ্গে আমাদের অফলাইন দেখা হবে। এটা তো আমি করি না, আমি কিন্তু শুধু একজন ট্রেনার। আপনারা আমার কাছ থেকে সেশন পান, এটার আয়োজন তো করেন একটা কর্তৃপক্ষ আছে।
এখন আপনি ওনারা আমাদের যদি হয়ে ওনাদের কাছে একটা প্রস্তাব রাখবেন যে আমরা আসলে অফলাইন সেশনটা চাই। আজকে অফলাইন জি। সেশন হলে আমি আমার প্রোডাক্ট গুলো সবাইকে একটু টেস্ট করাতে পারতাম, বাট অনলাইনে আমি সেটা পাচ্ছি না। তাই না? আপনার প্রোডাক্ট টেস্ট করার জন্য হলেও তো আসলে অফলাইন হ্যাঁ, দরকার। সেটার জন্য হুম, হলেও যদি হয় তাহলে মানে আমরা সবাই এটা করতে পারি আসলে, এবং অফলাইন হ্যাঁ। সেশনে আসলে আরো ভালো বোঝা যায়, যেটা আপনি আমাদেরকে দেখতে তাই পাচ্ছেন না। দেখা যায়। অনলাইন সেশনের সুবিধাটা কি জানেন? এই যে কক্সবাজারের উনিও আমার সাথে এড হতে পারেন, বরগুনার উনিও এড হতে পারেন। অফলাইনে তো ওনারা পারেন না। ঢাকা বেস ইন্ডি বসেও অ্যাড করতেছেন লোকজন। লোকজন অনেক কিছু একটা নিয়ে আলাপ হয়ে গেছে আপনার গেস্ট থাকতে থাকতে। রাজিয়া বুটিক্স আসবো আমি রাজিয়া। রাজিয়া বুটিক্স বলেন কি বলতে চান? হাত তুলেছেন। আনমিউট হতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আনমিউট হলেই আমার সঙ্গে শব্দ করবেন। আমি আপনাদের সবাইকে একটা কথা বলি, যেহেতু এই বছর আপনাদের সঙ্গে আমার সেশন হবে না, 25 সালে হবে। যখন 25 সালের সেশনে আসবো আপনারা প্রত্যেকে আমাকে জানাবেন জাবেদা খাতা মেইনটেইন করেছেন কিনা। রাজিয়া বলেন। আপনি জি আনমিউট ম্যাম, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাজিয়া বলেন। ম্যাম আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনিও তো আশা করছি ভালো আছেন। জি জি। ম্যাম, আমি সেই কথাই বলতেছি যে মানে অফলাইন থেকে একটু বিজনেসটাও চাইতেছি একটু ভালো করার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনাদের জন্য শুভকামনা। এই যে দেখেন না, আপনারা যারা আমার সঙ্গে বিভিন্ন সময় সেশন করেন, প্রতি ধাপে ধাপে আপনারা যে অগ্রসর হচ্ছেন, আমাকে যখন জানান, আমি রিয়েলি এনজয় ইট। আমার ভালো লাগে এটা। যে আপনাদেরকে আমি যেটুকু বলছি খুব মানে আমিও অনেক কিছু জানি তা তো না, আমারও জানার সীমাবদ্ধতা আছে। জি সেখান থেকে আপনারাও যে একটু গ্রহণ করে আপনাদের বিজনেস আইডিয়াটাকে আরো ইনহ্যান্স করতে চান, বড় করতে চান, এটাই আমার আসলে প্রাপ্য। জি ম্যাম, ম্যাম এখন তো মানুষদের সবার হাতে টাকা পয়সা খুব ক্রাইসিস। হ্যাঁ, খুবই ক্রাইসিস এখন যাচ্ছে। এখন সবাই অফলাইনে মানে দুই একটা নেয়, হয়তো একদিন নেয়, এক সপ্তাহ হুম। বন্ধ থাকে। মানে এই জন্য মানে আমি এখনো জানেন অফলাইনটাই একটু ভালোভাবে আমাদের অনলাইনটাই রাখেন, কারণ এখন তো একটা ক্রাইসিস টাইম যাচ্ছে। আমরা যে বললাম সামনের বছর আমরা আশা করছি অনেক কিছু বদলাবে, উত্তরণ হবে। ক্রাইসিস টাইম তো সবসময় থাকবে। যে করোনার সময় একটা ক্রাইসিস টাইম গেছে না? জি জি অথচ জি সেই সময় একটা পজিটিভ দিক কি হয়েছিল জানেন? জি করোনার ম্যাম, সময় অনলাইন ব্যবসা বাংলাদেশে ব্যাপক হারে বিস্তৃতি লাভ করেছিল। জি এটা হ্যাঁ তো জি মানেন, বিশ্বাস করেন তো? জি জি ম্যাম, হুম হ্যাঁ, তখনই তো শুরু হলো অনলাইন জি, হ্যাঁ ব্যবসা, জি আপনি শুরু এই হলো। বিজনেস তো বোঝেন তখনই করোনার শুরু হয়েছে সময় মানে অনলাইন। জি, করোনার হ্যাঁ সময় আমরা শিখলাম যে জুমে জি অনেক কিছু করা যায়। গুগল মিটে অনেক কিছু করা যায়। হ্যাঁ ফিজিক্যালি না গেলেও চলে। তাহলে হ্যাঁ এই ক্রাইসিসেও তো আমরা ভালো কিছু পেয়েছিলাম, তাই না? জি তাহলে এখনকার ক্রাইসিসেও কিন্তু আমরা আরো অনেক কিছু শিখবো। কিভাবে স্টক করে রাখতে হয়, কিভাবে কোনো পণ্যের ব্যবসার জন্য কি করতে হয় আমরা শিখবো। একটা জি ব্যাপার জেনে রাখবেন, প্রকৃতির একটা সিস্টেম থাকে। প্রকৃতি কি হয়, আমরা যে পানিটা ব্যবহার করছি সেই পানিটা মাটিতে মিশে যাচ্ছে, মাটি থেকে আবার নতুন করে বাষ্প হয়ে আকাশে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার পানি আসছে। জি প্রকৃতির একটা সাইকেল আছে। আমরা জি কি জানি বলেন তো? মাটি ছাড়া গাছ হয় না। আমি কিন্তু খুব বাগান করতে পছন্দ করি। জি নারকেলের ছোবড়া, চায়ের পাতা, বালি দিয়েও গাছ হয়, জানেন? হ্যাঁ হ্যাঁ জি ম্যাম, জি ম্যাম, আমি হ্যাঁ অনেক হ্যাঁ ভালো আপা হয়। হয় হ্যাঁ, হয় হ্যাঁ আমি তার মানে খুব- মাটি ছাড়াও কিন্তু আমি চারা তৈরি করছি এবং হ্যাঁ গাছ করছি। কোকোপিট, হ্যাঁ জি ম্যাম, হ্যাঁ বালি, গোবর সার, চায়ের পাতা আমি এগুলো দিয়ে। সবজি দিই, সবজি মানে সবজির সত্যি আপা ওই যে টবে করে ওগুলো করে এগুলো জি, করা হ্যাঁ জি, টপে জি, করে জি। টপে করে আমার ভয়ংকর রকম বাগানের প্রতি ঝোঁক। ঢাকায় ৯০ টাকা বস্তার মাটি কিনি। সেগুলো ছাদে করি। আর আমার ইনডোর প্ল্যান্ট মেক্সিমাম আমি এই জিনিসগুলো দিয়ে করি। তার মানে আপা দেখেন আমাদের ছাদে বাগান আছে। প্রকৃতির খেলা। আমি কখনো ফ্রুটস খেয়ে, ফল খেয়ে, জুস বানিয়ে একটা ছোবড়াও ফেলি না। একটা বালতিতে আমার ছাদে জমা হয়। রেখে দেয়। হ্যাঁ প্রকৃতি সার তৈরি করে। তার মানে এটা একটা ন্যাচারাল একটা সিস্টেম আছে। তাই এখন এই মুহূর্তে যে আমাদের ক্রাইসিস টাইম যাচ্ছে শুধু আপনাদের না, আমাদের সবার। জি জি আমরা ম্যাম, যারা মানে উপার্জনক্ষম আছি প্রত্যেকেরই প্রভাব পড়েছে। সেখানে কি হবে, আমরা আশা করছি যে বারবার বলছি নতুন বছরে নতুন ভাবে কিছু আসবে। তার মধ্যে আমরা নিজেদেরকে একটু তৈরি করি, জাবেদা খাতা করে ফেলি, আমাদের রিপিট কাস্টমারের একটা হিসাব নিয়ে ফেলি। আপনাকে আমি একটা রিপিট কাস্টমারকে আপনি মেসেজ করে দেখেন, আপনার যদি 10টা রিপিট কাস্টমার থাকে, আপনি আগামীকাল ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করেন প্রত্যেককে রেটিং দিয়ে যে আপনারা আমাদের রিপিট কাস্টমার, আমরা আপনাদেরকে রেকগনাইজ করতে চাই। আপনার পরবর্তী পারচেজে আপনাকে মানে পরবর্তী ক্রয়ে কেনার সময় আপনাকে আমি 5% ডিসকাউন্ট দিব।
10 জনকে পাঠান, আপনি 3 জন আপনাকে অর্ডার করবে। দেখেন এটা নিয়ম, সাইকোলজিক্যাল খেলা এটা একটা। এটা এটা আমরা মানুষ না, আমাদের সাইকোলজিক্যালটাই কিন্তু এইরকম যে আমাকে তাই তো বলেছে 5% ডিসকাউন্ট দিবে, আমি রিপিট কাস্টমার, আমাকে রেকগনাইজ করছে, ঠিক আছে একটা অর্ডার করে ফেলি। হ্যাঁ জি ম্যাম। এটা এটা যে ব্যবসা করতে গেলে শুধু ডকুমেন্টস, শুধু প্রোডাক্ট, মার্কেটিং এই জিনিসগুলো না, আসলে অনেক কিছু সাইকোলজিক্যাল ব্যাপার বুঝতে হয়। আমরা তো হিউম্যান বিং, আমরা আমাদের নিজেদের সংসারে করি না। একটু দেখেন সন্তান যত বিরক্ত করুক, তারপরও বাচ্চা আবদার করলে আমরা করি না? জি ম্যাম, জি ম্যাম। করি। এটা তো সাইকোলজিক্যাল ব্যাপার, কারণ ওর এটা করতে আমি মেন্টাল প্লেজার পাই, আমি মানসিক শান্তি পাই। এই একই জিনিস আমাকে আরেকজন বললে কিন্তু আমি করব না। জি ম্যাম। বাচ্চাটা আমি কি হয়, আমার ব্রেইন এটা থেকে আনন্দ পায়। তাই সেম আপনাকে বুঝতে হবে, আপনি যে প্রোডাক্ট, আপনার যে ব্যবসা, এটা আপনার সন্তান, তাকে এভাবে নার্চার করতে হবে, নার্সিং করতে হবে। 6টা মাস একটু করেন, ক্রাইসিস টাইমটাও কেটে যাবে। এবং আমি আশা করব যে বছরের প্রথম দিকে বা মাঝামাঝির দিকে তো আমাদের আবার নতুন ট্রেনিং সেশন হবে, আপনারা সবাই থাকবেন এবং প্রত্যেকে আমাকে ফিডব্যাক দিবেন যে আমার এটা থেকে আপনাদের আসলে কোনো উপকার হয়েছে কিনা। জি ম্যাম। একটু যদি হয় আমি কিন্তু মনে করব আমি সফল, একটু হলেই হবে। জি ম্যাম। আর আমাদের মানে আর কারোর কোনো যদি কোনো কোশ্চেন থাকতো আমরা একটু কোশ্চেন নিতাম। যখন আমার প্রোডাক্টটা একজন পড়ে তখন মনে হয় যে আমার ভালো লাগে নিজের কাছে, যে আমার প্রোডাক্টটা আপনার পড়তেছে, আমার ক্রিয়েশন একজন জামাটা করছে। হ্যাঁ আমার জামাটা খুব পড়তেছে, খুব ভালো। তারপর ওরা নিজের থেকে ফিলটা বলে যে না কাপড়টা অনেক ভালো হয়েছে। তা আমি বলতেছি না, বলিও যে না আমার কাপড়টা ভালো, সবাই বলে, ওরা সবাই নিজেরা বলছে। আরেকটা নিজেরা ব্যাপার দেখেন, আপনাকে যখন আপনি তাকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ওই পোশাকটা পরে ছবি তুলে আমাকে দিয়েন, আমাদের কি হয় মনে মনে সবার ভিতরে একটা নার্সিসিজম থাকে, বাহ আমার একটা সুন্দর ছবি ওনার পেজে দিবে, আমার 10টা মানুষ দেখবে, এটা তো আমাদের মধ্যে থাকে। আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে এইভাবে ইনহ্যান্স করবেন, আপু আপনার একটা সুন্দর পোশাক পরার ছবি দিয়ে একটা রিভিউ দেন, না রিভিউ না দেন, একটা ছবি পাঠান, আমি 2 লাইন। আমি কিন্তু যাদের কাছ থেকেই কিনি, আমি যদি মানে আসলে হরদম ছবি তোলার মতো এত ব্যস্ত জীবনে আমি পারি না, কিন্তু এরকম থাকলে আমি চট্টগ্রামের একটা মেয়ের কাছ থেকে একটা তিব্বতি নেকলেস নিয়েছিলাম। আমি যখন সেকেন্ড টাইম তার কাছে অর্ডার করেছি, মেয়েটা আমাকে বলেছিল আপু আপনি কি আগের নেকলেসটা পরার ছবি আছে, আমার একটা ছবি ছিল। তারপরে দেখি কিছুক্ষণ পরে দেখি মেয়েটা তার পেজে দিয়েছে, আই ফিল গুড। কারণ ওই যে আমরা আমাদের প্রত্যেকের মধ্যে তো নার্সিসিজম আছে, আমরা নিজেকে সুন্দর দেখতে, একটা পর্দায় দেখতে আমরা আনন্দ পাই। জি জি এটা আছে। আপনারা এইভাবেই তো হচ্ছে মার্কেটিং পলিসি। এরপরে যখন আমরা সেশন করব, শুধু লিগ্যাল না, আমরা মার্কেটিং পলিসি নিয়ে আলোচনা করব। জি ম্যাম, জি ম্যাম। মার্কেটিংটা করতে হয় কিভাবে, মার্কেটিং এর সিস্টেমটা কি আছে, এটা কি জানেন? এই যে অ্যানালাইসিস মার্কেট নিয়ে, এটা নিয়েও কিন্তু আমি খুব পড়তে পছন্দ করি। আমাদের বাইরের দেশে খুব বড় বড় মার্কেট অ্যানালাইসিস নিয়ে লেখা আছে। আমি আপনাদেরকে এর পরের বার কোন একটা জায়গার ট্রেনিং এ এটা আমি করিয়েছিলাম, আপনাদেরকে করাবো। এই দেখেন বিজনেস প্ল্যানিং, এটার পর একদিন একটা সেশন নেব যদি সুযোগ পাই, কিভাবে বিজনেস প্ল্যানিং এবং মার্কেটিং করতে হয়, আমার কাছে আছে কিভাবে এটাকে করতে হয়। জাস্ট এটার একটা 7টা পয়েন্ট দিয়ে একটা চক্র করা, এটা ইন্টারন্যাশনাল, এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবী জুড়ে এই প্ল্যানিং অনুযায়ী চলে হচ্ছে একটা অনলাইন বা অফলাইন বিজনেস। মেইনলি আমার এটা করা অনলাইনের জন্য, যে অনলাইন বিজনেস করতে গেলে কোন প্ল্যানিং এ আপনি অ্যানালাইসিস করে মার্কেটিং করবেন। আর ফোকাস দিলে প্রোডাক্ট ভালো হলে চলবেই চলবে, এটা না চলার কোনো কারণ নাই যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে এবং ধৈর্য ঠিক থাকে। আমরা ভাষা শিখে ফেলি না বলেন তো? হিন্দি সিরিয়াল দেখতে দেখতে হিন্দি শিখে যায় না? আমরা যখন হিন্দি সিনেমা দেখি আমাদের কোনো সমস্যা হয়? হয় না। ঠিক আমরা যারা ধরেন রাশিয়ান মুভি দেখি, আমরা কিন্তু সব বুঝে যাই, কিছুটা বাচনভঙ্গি, কিছুটা শুনতে শুনতে কানের অভ্যস্ততা। তাই এটাও সেম জিনিস, ব্যবসা পলিসি গুলো মেইনটেইন করবেন, ফোকাস রাখবেন, একটু সময় দিতে হয়, 6 মাস 1 বছরে দাঁড়িয়ে যায়। আর সময় প্রায় শেষ। আমি আশা করব সবার খুব সুন্দর একটা নতুন বছর শুরু হবে। আমার আসলে ডিসেম্বরে ভীষণ ব্যস্ততা, এই জন্য আমি যখন আমার শিডিউল চাই, আমি ডিসেম্বরে দেশের বাইরেও থাকবো একটা লম্বা সময়, দিতে পারিনি। নতুন বছর আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে এবং আমি প্রত্যেককে চাই, আমাকে কিন্তু সবাই বলবে জাবেদা খাতা করেছি, রিপিট কাস্টমারের হিসাব রেখেছি। রিফাত আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনারা এইভাবে যখন আমার সঙ্গে অ্যাটাচ হন, আসলে আই ফিল গুড, আমার খুব ভালো লাগে।
এতগুলো মেয়ে ছেলে আমরা অ্যাটাচ হয়ে গেছি, কেউ কাউকে চিনি না, কিন্তু আমরা আমাদের সবকিছুর আদান প্রদান করছি। হ্যাঁ তাহলে সবাই ভালো থাকবেন, কেমন? ওকে আপা জি জি ম্যাম, সবাই ভালো শুভরাত্রি। ম্যাম থ্যাংক ইউ পেছেন, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ ওয়ালাইকুম আপা, আল্লাহ সালাম। হাফেজ। আল্লাহ হাফেজ, সামনের বছর হাফেজ, আবার দেখা হবে আমাদের। ম্যাম আর শুরুতে যদি আমি সবটা উদ্বোধন করি আপনাকে আমি অবশ্যই ইনভাইট করব জি যদি মনে জি হয় যে জি আপনি জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ম্যাম অবশ্যই। ম্যাম অনেক আমার সুন্দর জীবনে করে যদি আমি সবাইকে পেলে কখনো ভালো মানে লাগছে। প্রতিষ্ঠিত হতে পারি ম্যাম আপনাকে আমি আমি মানে ইয়ে করব। আপনি মানে সবাই আমাকে মনে রাখছেন, বলছেন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই যে আমাদের মেসেজ চ্যাট বক্স ভরে গেছে, সবাই আমাকে থ্যাঙ্কস দিয়েছেন, ইনশাল্লাহ বলেছেন দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমি খুব আশা করছি আমরা একটা চমৎকার বছর শুরু করব। এই ক্রাইসিস হ্যাঁ টাইম কেটে যাবে, আমরা সকলেই নিজেদের কাজে আমরা সফল হব। সকলেই ভালো থাকবেন, কেমন? ম্যাম শুভরাত্রি। বাই বাই। শুভরাত্রি। হৃদয়, আপনাকে অনেক ধন্যবাদ এই যে সুন্দর করে আয়োজন করেন। আর এই যারা আয়োজক কমিটিতে আছেন, আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি এন্ড আদার্স বডি, সবাইকে অনেক ধন্যবাদ। আনোয়ারা, আপনি কিন্তু বিউটিফুল, কখনো আমাকে চেহারা দেখাননি এর আগে, এটা খুব খারাপ কাজ করেছেন। হ্যাঁ, দিস ইজ ভেরি ব্যাড। ইউ আর লুক বিউটিফুল। হ্যাঁ, বাই বাই। আপনার প্রতিও আমরা অনেক কৃতজ্ঞ। আপনার সেশনগুলো খুবই প্রাণবন্ত হয় এবং আমি তো ন্যাচারাল ফুড নিয়ে কাজ করছি। আমি সবাইকে এইটুকু বলতে চাই যে আমি হয়তো এই 5 তারিখ নাগাদ আমরা এই বছরের যে খেজুরের গুড়টা